আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার জন্য আজকে প্রায় 30টি প্রশ্ন আমি আলোচনা করব সংক্ষেপে, এবং এই প্রশ্নগুলি আলোচনা করব যেগুলি এই ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট, 3 পার্টের জন্য গুরুত্বপূর্ণ। সেগুলি আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। 3 পত্রের জন্য কমন পড়ার সম্ভাবনা আছে। প্রথমে আসি এসডিজি বলতে কি বুঝি। এসডিজিএসও থাকে অনেক সময়। তো এসডিজিএস এর পূর্ণরূপ হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এই যে এস থাকলে গোলস হবে, আর এস না থাকলে গোল। এখন এই যে এটি হচ্ছে একটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজিএস হচ্ছে বৈশ্বিক, এই যে ভবিষ্যৎ বৈশ্বিক ও আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত কিছু লক্ষ্যমাত্রা যা জাতিসংঘ প্রণয়ন করেছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা সমূহ এর মেয়াদ এই 2015 সালে শেষ হয়ে গেছে, তাই না? তো 2015 সালে সহস্রাব্দ উন্নয়ন প্রকল্পর যে লক্ষ্যমাত্রা ছিল সেটি শেষ হয়ে যাওয়ার পর এই পরবর্তীতে এই এসডিজিএস দ্বারা সেগুলি প্রতিস্থাপিত হয়েছে লক্ষ্যমাত্রা সমূহ। এবং এসডিজিএস এর মেয়াদ হচ্ছে এই 2016 থেকে 2030। এবং এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের অধীনে মোট 17টি লক্ষ্যমাত্রা আছে এবং 159টি সুনির্দিষ্ট লক্ষ্য আছে, আর লক্ষ্যমাত্রা হচ্ছে 17টি। এই 17টি নিয়েই মূলত আজকে আমরা বিভিন্নভাবে আলোচনা করব। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিশেষ করে ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট নামে একটা অনুষ্ঠান হয়, ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট। এখানে এই বিভিন্ন দেশের প্রধানগণ এই লক্ষ্যমাত্রাসমূহ নির্ধারণ করেছিল, তাই না? এই যে লক্ষ্য করি এই লক্ষ্যমাত্রাসমূহ কী কী, এই যে এখানে আমি উপস্থাপন করলাম। এই সামিটে 193টি দেশ একত্রিত হয়ে এই 17টি লক্ষ্যমাত্রা বিষয়ে একমত হয়। এই 17টি লক্ষ্যমাত্রা কি কি? এবার এই 17টি লক্ষ্যমাত্রা আমি একটি বাক্যের মাধ্যমে উপস্থাপন করেছি মনে রাখার কৌশল হিসেবে। যেমন বাক্যটি হচ্ছে দাক্ষুসুমালি সুনক উদ্ভাবনের বইটে পজসা ভূষাটে। এখন অনেকের মনে হতে পারে যে এত কঠিন কিভাবে মনে রাখবো, তাই না? কিন্তু একটু যদি কষ্ট করে মনে রাখতে পারি, 17টি লক্ষ্যমাত্রার প্রত্যেকটা প্রথম অক্ষর নিয়ে আমি এখানে উপস্থাপন করেছি। আবার বলছি, লক্ষ্য করি, দাক্ষুসুমালি সুনক উদ্ভাবনের বইটে পজসা ভূষাটে। যেমন দা দিয়ে হচ্ছে দারিদ্র্য বিমোচন, খু দিয়ে হচ্ছে ক্ষুধা মুক্তি, সু দিয়ে হচ্ছে সুস্বাস্থ্য, মাতে হচ্ছে মানসম্মত শিক্ষা, 4 নম্বরে আছে মানসম্মত শিক্ষা। লিতে হচ্ছে এই লিঙ্গ বৈষম্য, সুতে হচ্ছে সুপেয় পানীয় পয় নিষ্কাশন ব্যবস্থা, নতে হচ্ছে নবায়নযোগ্য ও সাশ্রয়ী জ্বালানি, নতে নবায়নযোগ্য সাশ্রয়ী জ্বালানি, কতে হচ্ছে কর্মসংস্থান ও অর্থনীতি। তারপরে উদ্ভাবন হচ্ছে উদ্ভাবন ও উন্নত অবকাঠামো। এদিকে হলো 9টা, আরও আছে 8টা, তাই না? এরপরে বইতে হচ্ছে এই বৈষম্য হ্রাস, টেতে হচ্ছে টেকসই উন্নয়ন, টেকসই নগর ও জনবসতি, পথে হচ্ছে পরিমিত ভোগ, জতে হচ্ছে জলবায়ু বিষয়ে পদক্ষেপ, সাথে হচ্ছে সাগর ও মহাসাগরের টেকসই উন্নয়ন, ভূতে হচ্ছে ভূমির টেকসই ব্যবহার, সাথে হচ্ছে তালবস্যা একাশা শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, এবং টেতে হচ্ছে টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্ব। এই 17টি পয়েন্ট মনে রাখতে হবে, তাই না? আচ্ছা, এগুলোর ব্যাখ্যা না আমরা পারবো, ব্যাখ্যাগুলো আমি একটু স্কিপ করে যাচ্ছি। ব্যাখ্যাগুলো আমি লিখেছিলাম কিন্তু আমি আলোচনা করতে চাচ্ছি না, কারণ আমি আজকে 30টা প্রশ্ন আলোচনা করব, তাই ব্যাখ্যাগুলো আমি একটু স্কিপ করে গেলাম, ঠিক আছে? এখন আমি আরেকটা প্রশ্ন আলোচনা করব। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 2 নম্বর, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। কিছুক্ষণ আগে বলেছি, আবারও বলছি, আজকে আমি 30টা প্রশ্ন আলোচনা করব, প্রায় চেষ্টা করব 30টা প্রশ্ন আলোচনা করার, যেগুলি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, 3 পার্টের জন্য গুরুত্বপূর্ণ। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। লক্ষ্য করি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি সম্পর্কে যদি 80 টিকা লিখতে বলে কীভাবে লিখব? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76-এর কতে, এই অনুচ্ছেদ 76-এর কতে এই পাবলিক অ্যাকাউন্টস কমিটি সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে। কি বলা হয়েছে? পাবলিক অ্যাকাউন্টস কমিটি হলো সংসদের অর্থ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কমিটি। এটি সংসদের স্থায়ী কমিটিসমূহের মধ্যে অন্যতম। সাধারণত জাতীয় সংসদের সদস্যদের মধ্য হতে প্রয়োজনীয় সদস্য নিয়ে পাবলিক অ্যাকাউন্টস কমিটি গঠিত হয়। তবে পাবলিক অ্যাকাউন্টস কমিটি কিন্তু কোনো নির্বাহী সংস্থা নয়।
এর পাশাপাশি আমরা আরও লিখতে পারি পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজ কী। আমি এখানে যেটুকু লিখলে মনে থাকবে সেইটুকু লিখতেছি, বাকি আরও আমরা বই পড়লে পাবো, তাই না? পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রয়োজনীয় কাজ, এই যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের যে রিপোর্ট তৈরি হয় সেটির অডিট করে তার একটি সরলতম সংস্করণ তৈরি করে সেটিকে সংসদে আলোচনার জন্য প্রেরণ করা, এটা একটা কাজ। তারপরে অর্থ মন্ত্রণালয় কর্তৃক এই কমিটিতে প্রণীত আর্থিক হিসাব এবং উপযোজনসমূহ পরীক্ষা নিরীক্ষা করাও কিন্তু এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজ। প্যাক বলা হয়, তাই না, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, পিএসি। আবার কোনো অনিয়ম বা আর্থিক নিয়ম নীতি পালনে ব্যর্থতা প্রসঙ্গে যদি দৃষ্টি আকর্ষণ করা এবং মতামত ব্যক্ত করা, সুপারিশ করাও কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজ। তো এইগুলি এইভাবে আমরা উপস্থাপন করতে পারি। এছাড়াও আরও আমরা বিভিন্ন, বিশেষ করে সেকেন্ড পার্টের যে বই আছে সেখানে কিন্তু বিভিন্ন তথ্যাবলী আছে, আমরা উপস্থাপন করার চেষ্টা করব। আজকে মূলত আমি সংক্ষেপে যেটুকু একেবারে না আলোচনা করলে নয় সেটুকু আলোচনা করছি। এর পাশাপাশি আমরা আরও লিখতে পারবো। পরের প্রশ্নটি হচ্ছে আইন। আইন প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ। সাধারণত এইভাবে লিখতে পারি, টিকা আকারে যদি আসে, বাংলাদেশের সংবিধানে ৮০ নং অনুচ্ছেদে আইন প্রণয়ন সম্পর্কে বলা হয়েছে। ঠিক আছে, সংসদে উত্থাপিত বিলটি সংসদ কর্তৃক অনুমোদিত এবং রাষ্ট্রপতি কর্তৃক সম্মতিপ্রাপ্ত হলে সেটি আইনে পরিণত হয়। ঠিক আছে, সংসদে উত্থাপিত আইন সংক্রান্ত বিল সংসদ কর্তৃক অনুমোদিত হবে আর রাষ্ট্রপতি কর্তৃক সম্মতিপ্রাপ্ত হবে, এরপরে সেটি আইনে পরিণত হবে। কেবলমাত্র সংসদেরই একমাত্র আইন প্রণয়ন করার ক্ষমতা রয়েছে, তাই না? এবং সংবিধানের ৮০ নং অনুচ্ছেদে সংসদের আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির সম্মতির জন্য 15 দিন সময় থাকে। এই 15 দিনের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে রাষ্ট্রপতির সম্মতি জ্ঞাপন না করলে বিলটি সম্মতি জ্ঞাপন করেছেন বলে ধরে নেওয়া হয় এবং বিলটি সংসদ কর্তৃক অনুমোদিত এই আইনে পরিণত হয়। ঠিক আছে, এর পাশাপাশি আমি কিন্তু মেন অংশটুকু লিখলাম। এবার আইন প্রণয়নের জন্য যদি বড় প্রশ্ন আসে তো কীভাবে উপস্থাপন করতে হবে সংসদে, কীভাবে পেশ করতে হবে সে সম্পর্কে আমরা বড় প্রশ্ন পড়তে পারি। আমি এখানে মেন বিষয়টা আলোচনা করলাম, কারণ আজকে 30টা প্রশ্ন আলোচনা করব, তাই আমি প্রত্যেকটা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করতেছি। অর্থ বিল, আচ্ছা অর্থ বিলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত যে কটা প্রশ্ন আলোচনা করতেছি, অর্থ বিলটা 3 পার্টের জন্য গুরুত্বপূর্ণ। তো এটি ভালো করে আমরা যে বিভিন্ন পরীক্ষায় আসতেও, বিগত পরীক্ষায় শুধুমাত্র প্রথম পত্রেই আমি দিয়েছি, বাকিগুলো দিতে পারি নাই, মানে অনেকবার এই প্রশ্নটি এসেছে। অর্থ বিল 81 নং অনুচ্ছেদে বলা হয়েছে, আমরা এইভাবে লিখতে পারি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 81 নং অনুচ্ছেদে অর্থ বিল সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে। কি বলা হয়েছে? অর্থ বিল বলতে কেবল নিম্নলিখিত বিষয়সমূহের সকল অথবা যে কোনো একটি সম্পর্কিত বিধানাবলী বিলকে বোঝাবে। সেটি হচ্ছে ক নম্বরে বলেছে কোনো কর আরোপ, নিয়ন্ত্রণ, রদবদল, মকুব বা রহিতকরণ। খ নম্বরে বলেছে সরকার কর্তৃক ঋণ গ্রহণ, গ্যারান্টি দান কিংবা সরকারের আর্থিক দায় দায়িত্ব সম্পর্কিত আইন সংশোধন। গ নম্বরে বলেছে সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ, অনুরূপ তহবিলের অর্থ প্রদান, অনুরূপ তহবিলের অর্থ দান নির্দিষ্টকরণ ইত্যাদি। ঘ নম্বরে বলেছে সংযুক্ত তহবিলের উপর দায় আরোপ কিংবা অনুরূপ কোনো দায় রদবদল। নিয় নম্বরে বলেছে সংযুক্ত তহবিল বা প্রজাতন্ত্রের সরকারি হিসাবের অর্থপ্রাপ্তি কিংবা অনুরূপ কোনো অর্থ রক্ষণাবেক্ষণ দান এবং হিসাবের নিরীক্ষা কিংবা সরকারের হিসাবের নিরীক্ষা। এখানে লক্ষ্য করলে দেখতে পাই ক নম্বরে বলেছিল ওই যে কর আরোপ, নিয়ন্ত্রণ, রদবদল। খ নম্বরে বলেছে সরকারের দায়, গ্যারান্টি। আর গ, ঘ, উঙ এই তিনটাতেই কিন্তু সংরক্ষিত তহবিল সম্পর্কে বলেছে। ক নম্বরে বলেছে তহবিল সংরক্ষণ, ঘ নম্বরে তহবিলের উপর দায় আরোপ, আর তারপরে উঙ নম্বরে বলেছে এই সরকারি হিসাবের অর্থপ্রাপ্তি এবং প্রদানসমূহ এই সংক্রান্ত নিরীক্ষা, রক্ষণাবেক্ষণ ইত্যাদি সম্পর্কে বলা হয়েছে, তাই না? আচ্ছা, এছাড়াও আরও কিছু বিষয় আছে। সেটি হচ্ছে চ নম্বরে বলা হয়েছে উপরিউক্ত উপদফা সমূহের নির্ধারিত যে কোনো বিষয়ের অধীনে কোনো আনুষঙ্গিক বিষয়, অর্থাৎ এই যে ক থেকে উঙ পর্যন্ত আলোচনা করলাম তার মধ্যে নির্ধারিত যে কোনো বিষয়, আনুষঙ্গিক বিষয়, আর্থিক বিষয় কিন্তু অর্থ বিলের অন্তর্ভুক্ত হবে, চ নম্বরে বলেছে। আচ্ছা, এখন কিছু কিছু বিষয় আবার অর্থ বিলের অন্তর্ভুক্ত হবে না, সেগুলি কোনগুলি? 2 নম্বরে বলেছে কোনো জরিমানা, অন্য কোনো অর্থদণ্ড আরোপ, রদবদল কিংবা লাইসেন্স ফি, কোনো কাজের ফি, উসুল আরোপ কিংবা কোনো স্থানীয় উদ্দেশ্য সমাধানকল্পে যদি কোনো প্রতিষ্ঠান কর্তৃক কোনো করারোপ, নিয়ন্ত্রণ, রদবদল মকুব করা হয় বা রহিতকরণ করার বিধান যদি থাকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সংক্রান্ত, তাহলে সেগুলি কিন্তু অর্থ বিলের মধ্যে আসবে না।
অর্থ বিল জাতীয় বোঝায়, সেটি সংসদ কর্তৃক পাস হবে অর্থ বিল, কিন্তু কোনো স্থানীয় পর্যায়ের কোনো বিশেষ করে জরিমানা, লাইসেন্স ফি, উসুল আরোপ এগুলি অর্থ বিল এর মধ্যে আসবে না। এবং 3 নম্বরে অর্থ বিল কীভাবে উপস্থাপন করতে হবে সংসদে, তাই না? এখানে বলি রাষ্ট্রপতির সম্মতির জন্য তার নিকট পেশ করার সময় প্রত্যেকটা অর্থ বিলে স্পিকারের স্বাক্ষরে এই মর্মে একটি সার্টিফিকেট থাকবে যে এটি একটি অর্থ বিল, এবং অনুরূপ সার্টিফিকেটের কোনো বিষয়ে চূড়ান্ত হবে, যে সকল বিষয় চূড়ান্ত হবে সেই সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না, এটা উল্লেখ করতে হবে। আচ্ছা, এইভাবে আমরা অর্থ বিলটা আলোচনা, এর পাশাপাশি আরও লিখতে পারি, কিন্তু এইটুকু বিশেষ করে মেন বিষয় যেটুকু আলোচনা করেছি সংবিধানের। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব। এই প্রশ্নটাও কিন্তু 3 পত্রের জন্য গুরুত্বপূর্ণ, 3 পার্টের জন্য গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট, তাই না? 14 বার প্রশ্নটি এসেছে। সংযুক্ত তহবিল বলতে বোঝায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এর 84 নং অনুচ্ছেদে সংযুক্ত তহবিল এবং প্রজাতন্ত্রের সরকারি হিসাব সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? সরকার কর্তৃক প্রদত্ত সকল রাজস্ব, সরকার কর্তৃক সংগৃহীত সকল ঋণ, কোনো ঋণ পরিশোধ, সরকার কর্তৃক সকল প্রাপ্তি একটি তহবিলে পরিণত হবে, যা সংযুক্ত তহবিল নামে অভিহিত হবে। অর্থাৎ সরকার কর্তৃক রাজস্ব গ্রহণ, ঋণ গ্রহণ, সরকার কর্তৃক বিভিন্ন প্রাপ্ত সবগুলো একটি তহবিলের মধ্যে, বা ঋণ পরিশোধ, এগুলো একটি তহবিলে পরিণত হবে, তহবিলের অংশে পরিণত হবে, যার নাম হবে সংযুক্ত তহবিল বা প্রজাতন্ত্রের সরকারি হিসাব, তাই না? এবং সরকার কর্তৃক সরকারের পক্ষে অন্য সকল সরকারি অর্থ প্রজাতন্ত্রের সরকারি হিসাবে জমা থাকবে। 1 নম্বরে বলেছে সংযুক্ত তহবিল, 2 নম্বরে বলেছে প্রজাতন্ত্রের সরকারি হিসাবে জমা থাকবে, তাই না? আচ্ছা, এটুকুর পাশাপাশি কিন্তু এই সংযুক্ত তহবিলের আমরা আরও লিখব, বিশেষ করে বই পড়লে আমরা আরও বিস্তারিত পারবো। আমি মূলত এখানে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি, যেটুকু জানলে আমরা আরও লিখতে পারবো, ঠিক আছে? সংবিধানের আলোকে আমি এটুকু আলোচনা করেছি। যদি 5 মার্কসের জন্য আসে আমাদের আরেকটু লিখতে হবে, আমরা বই পড়লে ইনশাল্লাহ পারবো। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটাও 3 পার্টের জন্য গুরুত্বপূর্ণ। জাতীয় শুদ্ধাচার কৌশল। জাতীয় শুদ্ধাচার কৌশল বলতে বোঝায় যে ন্যায় নিষ্ঠার সাথে বিভিন্ন কার্যক্রম, সুশাসন প্রতিষ্ঠা, বিভিন্ন প্রশাসনের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা বোঝায়। এইভাবে আমরা আলোচনা করতে পারি। জাতীয় শুদ্ধাচার কৌশল হলো দুর্নীতি ঠেকাতে নাগরিক জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা নিশ্চিতকরণের জন্য সরকার কর্তৃক প্রণীত একটি সুশাসন কৌশল। সরকার কর্তৃক প্রণীত একটি সুশাসন কৌশল যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততা নিশ্চিতকরণের মাধ্যমে বিভিন্ন কার্যাবলী সম্পন্ন করা হবে। একেই বলে জাতীয় শুদ্ধাচার কৌশল, তাই না? আচ্ছা, এখন এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2012 সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছেন, এবং জাতীয় শুদ্ধাচার কৌশল এর রূপকল্প হলো সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়, এবং অভিলক্ষ্য হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা। তাহলে আবার বলছি, লক্ষ্য করি, রূপকল্প হচ্ছে সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়, সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়া, তাই না? আর অভিলক্ষ্য হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা, সুশাসন প্রতিষ্ঠা করা, এটা হচ্ছে অভিলক্ষ্য, বিষয়টি মনে রাখবো। এবার আসি প্রশাসনের একার পক্ষের দুর্নীতি। এখন আমরা নিজেদের মতো করে কিছু ব্যাখ্যা লিখব। প্রশাসনে একার পক্ষের দুর্নীতি বিরুদ্ধে যুদ্ধ জয় করা সম্ভব নয়। নৈতিক আচরণ এবং শুদ্ধাচারের ভিত্তিতে অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ এবং জরুরি সরকার কর্তৃক বিভিন্ন বর্ণিত প্রতিফলনের মাধ্যমে কাজের বাস্তবায়নের মাধ্যমে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করা সম্ভব। এক্ষেত্রে জাতীয় শুদ্ধাচার কৌশলের কিছু উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্য হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা ও নৈতিকতার উন্নয়ন, তাই না? এগুলো হচ্ছে উদ্দেশ্য। হ্যাঁ, এরপরে ই গভর্নেন্স ও গুরুত্ব, ই গভর্নেন্স বাস্তবায়ন। ই গভর্নেন্স হচ্ছে উদ্ভাবনী উদ্যোগ বা সেবা পদ্ধতি সহজকরণ করা, এবং ইলেকট্রনিক গভর্নেন্স, ই গভর্নেন্সের পূর্ণরূপ। এবং স্থানীয় সরকার এর ক্ষেত্রে জনমুখতা, দায়বদ্ধতা, স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সবকিছু ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বা অনলাইন মাধ্যম ব্যবহার করে আমরা সেগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারি। এবং যেমন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নির্বাহী বিভাগ, জনপ্রশাসন বিভাগ, জাতীয় সংসদ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, অ্যাটর্নি জেনারেল, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এর কার্যালয়, ন্যায়পাল, দুর্নীতি দমন কমিশন, স্থানীয় সরকার। এছাড়াও অরাষ্ট্রীয় সংবিধানের মধ্যে রয়েছে রাজনৈতিক দল, ঠিক আছে, বেসরকারি খাতের শিল্প, বাণিজ্য প্রতিষ্ঠান, এনজিও, সুশীল সমাজ, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, তাই না? অর্থাৎ ই গভর্নেন্স বাস্তবায়নের ক্ষেত্রে
আমাদের এই রাষ্ট্রীয় কিছু প্রতিষ্ঠান আছে, যেমন ওই যে সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান আছে, দায়িত্বশীল কিছু প্রতিষ্ঠান আছে সেইগুলি, এবং অরাষ্ট্রীয় কিছু প্রতিষ্ঠান আছে, শিল্প বাণিজ্য ব্যবসা প্রতিষ্ঠান, এনজিও, সুশীল সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম, এগুলির মাধ্যমে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করা সম্ভব। এটা আমরা আরও নিজেদের মতো করে লিখতে পারি। পরের প্রশ্ন, প্রেষণ বা ডেপুটেশন, এই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা 3 পার্টেই এসছে, 3 পার্টেই আসার মতো, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট। কোন পার্টের জন্য 18 বার এসছে প্রশ্নটি? সম্ভবত ফার্স্ট পার্টে মনে হয়। তো যাই হোক, বিএসআর পার্ট 1-এর 5-এর 16-তে, বিএসআর পার্ট 1-এর বিধি 5-এ না অনেকগুলি আছে, 5-এর মধ্যে অনেকগুলি আছে, এবং এই যে আমরা এই বিএসআর ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আছে, সেখানে 5 কিন্তু প্রথম দিকেই আছে। তো 5-এর 16-তে ডেপুটেশন সম্পর্কে, প্রেষণ সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? প্রেষণ বলতে বাংলাদেশের বাইরে বা বহি বাংলাদেশে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে বোঝাবে। এটা হচ্ছে এই বিএসআর পার্ট 1-এর অনুযায়ী, তাই না? অর্থাৎ প্রেষণরত একজন সরকারি কর্মচারী প্রেষণে নিয়োজিত না থাকলে বাংলাদেশের যে পদে নিয়োজিত থাকতেন ওর বিপরীতে তিনি বেতন গ্রহণ করবেন। যদি প্রেষণে না থাকে তাহলে তিনি কোথাও না কোথাও একটা পদে থাকবেন, তাই না? এবং বর্তমানে বহি বাংলাদেশের প্রেষণে মজুরির ফলে কিছু ভারপ্রাপ্ত কর্মকর্তার যে পদ সৃষ্টি হয় এবং এখান থেকে উচ্চ বেতন ভাতাদি পেয়ে থাকেন তারা, তাই না? এখন এই 2018 সাল, এই যে সরকারি চাকরি আইন 2018 সালের বিশেষ করে এই পেনশন সম্পর্কে একটি বিশেষ করে বলা হয়েছে। কি বলা হয়েছে? কোনো সরকারি কর্মচারীকে তার নিজস্ব অথবা নিয়মিতভাবে যে পদ, নিজস্ব পদ ব্যতি রেখে নিয়োগযোগ্য কোনো পদে বা কর্ম বিভাগ হতে তাকে অন্য কোনো কর্ম বিভাগে অস্থায়ীভাবে প্রেরণ করা, তাই না? বর্তমানে বাংলাদেশ সরকার এই বিভিন্ন বাংলাদেশের অভ্যন্তরে চাকরির ক্ষেত্রে পেনশনে বা প্রেষণে বা ডেপুটেশনে নিয়োগ প্রদান করে থাকেন। এবং আগে কিন্তু ডেপুটেশন অ্যালাউন্স পেত কর্মকর্তারা, এই পেনশনে যারা নিয়োজিত থাকতেন 20%। 2015 সালে সেটি বিলুপ্ত হয়েছে, তাই না? প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণে বিভিন্ন নিয়োজিত বিভিন্ন প্রশিক্ষণ ভাতা চালু থাকবে। অবশ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে আবার প্রশিক্ষণ ভাতা চালু আছে। এখন বাধ্যতামূলক অপেক্ষাকাল। বাধ্যতামূলক অপেক্ষাকাল বলতে বোঝাচ্ছে সরকার আমাকে কোথাও নিয়োগ দেওয়ার পর বা বদলি করার পর আমাকে বাধ্যতামূলকভাবে কোনো টেকনিক্যাল কারণে আমাকে বাধ্যতামূলকভাবে অপেক্ষা করতে হয়। এই সময়টুকুকে বাধ্যতামূলক অপেক্ষাকাল বলে। প্রশ্নটি সম্ভবত ফার্স্ট পার্টে 7 বার এসেছে, 3 পার্টে আসার মতো প্রশ্নটি, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। এইভাবে লিখতে পারি যে বাধ্যতামূলক অপেক্ষাকাল সম্পর্কে 17 নম্বরে বলেছে, 5-এর 17। তাহলে 5-এর 16-তে বলেছিল ডেপুটেশন, আর 5-এর 17-তে বলেছে বাধ্যতামূলক অপেক্ষাকাল, তাই না? কি বলেছে? এই 17 নোট 2-এ বলেছে বাধ্যতামূলক অপেক্ষাকাল সম্পর্কে যে বিষয়টি বলা হয়েছে তা হচ্ছে সরকারের পদায়ন আদেশের জন্য বাধ্যতামূলকভাবে কোনো কর্মচারীকে যে সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় তাকে বাধ্যতামূলক অপেক্ষাকাল বলে। সরকারের পদায়নের জন্য বাধ্যতামূলকভাবে হয়তো অপেক্ষা করতে হতে পারে। যেমন আমাকে একটা জায়গায় বদলি করলো, সেখানে কোনো একটা কারণে আমার ওখানে যোগদান করতে প্রবলেম হচ্ছে, তাহলে এই সময়টুকু আমাকে বাধ্যতামূলকভাবে অপেক্ষা করতে হচ্ছে, এই জাতীয়। বাধ্যতামূলক অপেক্ষাকাল কর্মকাল হিসেবে গণ্য হবে এবং যে সকল কারণে বাধ্যতামূলক কোনো কর্মচারীকে অপেক্ষা করতে হয় সেগুলি হচ্ছে কোনো সরকারি কর্মচারীকে দায়িত্ব অর্পণের পর অব্যাহতিপ্রাপ্ত হয়ে বদলির অপেক্ষার জন্য, যোগদানকালের সময় বদলির আদেশের বাতিল হলে নতুন আদেশের জন্য, তাই না? বদলিকৃত কর্মস্থলে প্রশাসনিক কারণে যোগদান করতে না পেরে, অর্থাৎ আমাকে যে বদলি করা হলো আবার কোনো একটা কারণে বদলি বাতিল করা হলো, এখন বাতিল করলে আবার আমাকে তো নতুন করে কোনো না কোনো জায়গায় আবার আদেশ করবে, তাহলে ওই সময়টুকু অপেক্ষা করতে হবে, সেটুকু অপেক্ষাকাল, তাই না? বাধ্যতামূলক অপেক্ষা। এবার আসি লিয়েন। লিয়েন সম্পর্কে, এই লিয়েন সম্পর্কেও কিন্তু ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, 3 পার্টের জন্য লিয়েন সব প্রশ্নটি গুরুত্বপূর্ণ, যেটি ফার্স্ট পার্টে 10 বার এসেছে। এবং বিএসআর পার্ট 1-এর 5-এর 34-এ, এই যে সেই 5 আর থামছে না, তাই না? 5-এর 16-তে ছিল ডেপুটেশন, 5-এর 17-তে ছিল বাধ্যতামূলক অপেক্ষাকাল, আর 5-এর 34-এ হচ্ছে লিয়েন। কি বলা হয়েছে এখানে? লিয়েন বলতে একজন সরকারি কর্মচারী যে স্থায়ী পদে নিয়োজিত রয়েছেন, উক্ত স্থায়ী পদে তাৎক্ষণিকভাবে বা অনুপস্থিত কাল অতিবাহিত হওয়ার পরও স্থায়ীভাবে অধিষ্ঠিত থাকাকে অধিকারকে বোঝায়। অর্থাৎ এখানে বলা হয়েছে একজন স্থায়ী পদে নিয়মিতভাবে নিয়োজিত আছেন এমন কোনো কর্মচারী বা স্থায়ী পদে তাৎক্ষণিকভাবে তিনি যদি অনুপস্থিত থাকেন কোনো কারণে, তো অনুপস্থিত নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও, অনুপস্থিত কাল অতিবাহিত হওয়ার পরেও
তিনি স্থায়ীভাবে ওই পদে থাকার অধিকার পায়, একে লিয়েন বলে, তাই না? লিয়েনের কিছু শর্ত আছে, যেমন পদটি স্থায়ী হতে হবে, স্থায়ী পদে স্থায়ীভাবে নিয়োজিত হতে হবে, কোনো অস্থায়ী পদে বা উন্নয়ন প্রকল্পের কোনো পদে কিন্তু লিয়েন সৃষ্টি হয় না, এগুলো খেয়াল রাখতে হবে। তো এবার আসে লিয়েন সংরক্ষণ। লিয়েন সংরক্ষণে বলেছে উক্ত পদের দায়িত্বকালীন সময়ে, ফরেন সার্ভিসে চাকরিকালীন সময়ে, অস্থায়ী পদে অধিষ্ঠিত থাকাকালীন সময়ে, মানে অন্য কোনো অফিসিয়েটিং কালীন যদি কোথাও থাকে তারপরে, এবং যোগদানকালীন সময়ে, ছুটিকালীন সময়ে, সাময়িকভাবে বরখাস্তকালীন সময়েও কিন্তু লিয়েন স্থায়ী থাকে, লিয়েন সংরক্ষিত থাকবে, তাই না? আচ্ছা, তো এখানে একটি বিষয়, এই লিয়েন সংক্রান্ত আরেকটা বিধান আছে। এই যে সরকারি কর্মচারী লিয়েন বিধিমালা 2021 কিন্তু আরো লিয়েন সম্পর্কে বলা হয়েছে, ওখানে আমরা আরো বিস্তারিত জানতে পারবো। পরের প্রশ্নটি হচ্ছে 10 নম্বর, টেনিওর পদ বা ধারণকাল পদ। টেনিওর পদ হচ্ছে, এই প্রশ্নটি ফার্স্ট পার্টে 3 বার এসেছে, কিন্তু 3 পত্রের জন্য আসার মতো। টেনিওর পদ লক্ষ্য করি, বিএসআর পার্ট 1-এর 5-54-তে টেনিওর পদ সম্পর্কে বলা হয়েছে। 5-34-এ বলেছিল লিয়েন সম্পর্কে, আর 5-54-তে বলেছে টেনিওর পদ বা ধারণকাল পদ সম্পর্কে। কি বলেছে? কোনো একটি নির্দিষ্ট সময়কালের জন্য সৃজিত পদকেই ধারণকাল পদ বা টেনিওর পদ বলে। এবং ধারণকাল পদ বা টেনিওর পদ বলতে বোঝায় এমন একটি পদকে বোঝায় যে পদে কোনো একজন সরকারি কর্মচারী একটি সীমিত সময়ের জন্য সীমিত সময়ের অধিককাল অধিষ্ঠিত থাকতে পারে না, অর্থাৎ একটি সময়ের মধ্যে সে পদটি বিলুপ্ত হবে পরবর্তীতে, এরকম অল্প সময়ের জন্য সৃজিত পদকে বোঝায়। অর্থাৎ কোনো টেনিওর পদ, কোনো পদ টেনিওর কি না সেই বিষয়ে যদি সন্দেহ দেখা দেয়, সে সরকারি সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য হবে। ঠিক আছে? তো এছাড়াও টেনিওর পদ সম্পর্কে আমরা আরও কিন্তু বই পড়লে পাবো। আমি মূলত বেসিক জিনিসটা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করতেছি, কারণ ওই প্রথমে বলেছি আজকে 30টা প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী প্রশ্নটা হচ্ছে এই যে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড, তাই না? এই সম্পর্কে যদি টিকা আসে কীভাবে লিখবো, বেশ কয়েকবার এসেছিল প্রশ্নটি। বিএসআর পার্ট 1-এর এই যে 5-55-তে টাইম স্কেল সম্পর্কে বলা হয়েছে। বিএসআর পার্ট 1-এর বিধি 5-55-তে টাইম স্কেল সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিশেষ করে 15 বছরের পরে, 15 বছরেও যদি কোনো পদোন্নতি না হয় সেক্ষেত্রে 8 বছর পরে একটি, 12 বছর পরে একটি এবং 15 বছর পরে আরও একটি, মোট 3টি টাইম স্কেল পেতেন মানে কি আগে পেতেন, তাই না? এই যে চাকরি ও ভাতা দিয়ে আদেশ 2015-র পর টাইম স্কেল বিলোপ করা হয়েছে। প্রতিটি টাইম স্কেল পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মচারীদের বেতন স্কেল এক ধাপ উপরে উন্নীত হতো এবং এটি মূলত টাইম স্কেল নামে পরিচিত ছিল। তো এবার আসি এই সিলেকশন গ্রেড। বিশেষ করে প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর পদে 4 বছর সন্তোষজনক চাকরিতে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্তিকেই সিলেকশন গ্রেড বলা হয়। এবং সিলেকশন গ্রেড পাওয়ার কিছু পূর্ব শর্ত রয়েছে। শর্তসমূহ হচ্ছে চাকরিতে স্থায়ী হতে হবে, চাকরির মেয়াদ 4 বছর পূর্ণ হতে হবে, চাকরির রেকর্ড সন্তোষজনক হতে হবে এবং জাতীয় বেতন স্কেল 2015 এরপর টাইম স্কেল, এই যে সিলেকশন গ্রেড দুইটা কিন্তু বিলোপ সাধন করা হয়েছে, তাই না? এবার আসি ভ্রমণ ভাতা, ট্রাভেলিং অ্যালাউন্স, তাই না? এই পরীক্ষায় বেশ কয়েকবার এসেছিল প্রশ্নটি। তো ভ্রমণ ভাতা হচ্ছে বিএসআর পার্ট 1-এও বলা আছে যে বিএসআর পার্ট 1 5-57-তে, এবং এই ভ্রমণ ভাতা বিধিমালা 2022 নামে একটা বিধিমালা আছে, সেখানেও কিন্তু ভ্রমণ ভাতা সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? ভ্রমণ ভাতা অর্থ হচ্ছে জনস্বার্থে ভ্রমণের জন্য, বিশেষ করে জনস্বার্থে ভ্রমণের ব্যয় মেটানোর জন্য এই সরকারি কর্মচারীদের মঞ্জুরিকৃত যে ভাতা, এটা অনেকটা ক্ষতিপূরণ ভাতার মতো। ভ্রমণ ভাতা এক ধরনের ক্ষতিপূরণ ভাতাও বলা যায়। বিভিন্ন ধরনের ভ্রমণ ভাতা রয়েছে, যেমন স্থায়ী ভ্রমণ ভাতা, যাতায়াত ভ্রমণ ভাতা, পথ ভাড়া ভাতা এবং দৈনিক ভাতা। এখানে আবার আরেকটি বিষয়, সেটা হচ্ছে যে ভ্রমণ ভাতার উদ্দেশ্যে এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কিছু শ্রেণীবিন্যাস করা হয়েছে ভাতার হারের ভিত্তিতে, এবং এইটা ভ্রমণ ভাতা বিধিমালা 2022-এ বলা আছে। যেমন ক্যাটাগরি 1 পঞ্চম গ্রেড থেকে তদূর্ধ্ব, মানে কি পঞ্চম গ্রেডের উপরে যারা, প্রথম গ্রেড থেকে পঞ্চম গ্রেড পর্যন্ত। এখানে বিমানে ভ্রমণের ক্ষেত্রে 30 টাকা পার কিলোমিটার, আর
বিমান ব্যতীত 18 টাকা, 30 আর 18। ক্যাটাগরি 2 ষষ্ঠ থেকে দশম গ্রেড, এখানে 200 কিলোমিটার বা 200 কিলোমিটার ও তদূর্ধ্ব দূরত্বের জন্য 200 কিলোমিটার বা তার বেশির জন্য 12 টাকা, আর 200 কিলোমিটার কম দূরত্বের জন্য 15 টাকা, 12 আর 15, তাই না? ক্যাটাগরি 3-এ 11 থেকে 16তম গ্রেড, 200 কিলোমিটারের বেশি বা 200 কিলোমিটার হলে 6 টাকা, 200 কিলোমিটারের কম হলে 8 টাকা। এবং ক্যাটাগরি 4 বা চতুর্থ গ্রেড, সেখানে হচ্ছে চতুর্থ ক্যাটাগরি, সেখানে হচ্ছে 16 থেকে 20তম গ্রেড, 200 কিলোমিটারের কম বেশি হলে বা 200 কিলোমিটার হলে 6 টাকা, আর 200 কিলোমিটারের কম হলে 8 টাকা। আচ্ছা, এই যে ক্যাটাগরি 3 আর 4-এর রেট কিন্তু এক, এই যে 6 টাকা 8 টাকা, তাই না? আচ্ছা, এবার অর্জিত ছুটি। অর্জিত ছুটি প্রশ্নটি বেশ কয়েকবার এসেছিল ফার্স্ট পার্টে, অন্যান্য পার্টেও আসার মতো আছে। বিস্তার পার্ট 1-এর বিধি 145-এ অর্জিত ছুটি সম্পর্কে বলা হয়েছে। যদিও ছুটি সম্পর্কে আমি অনেক আলোচনা করেছি, তারপরেও এখানে একসাথে যেহেতু অনেকগুলি প্রশ্ন আলোচনা করেছি সেজন্য আলোচনা। ছুটি, অর্জিত ছুটি কাকে বলে? কর্মকালীন সময়ের দ্বারা যে ছুটি অর্জিত হয় তাকে অর্জিত ছুটি বলে। অর্জিত ছুটি 2 ধরনের, যথাক্রমে গড় বেতনে অর্জিত ছুটি, অর্ধ গড় বেতনে অর্জিত ছুটি। গড় বেতনে অর্জিত ছুটি কাকে বলে? যে ছুটিকালে গড় বেতনের সমান ছুটিকালীন বেতন প্রাপ্য হবেন তাকে গড় বেতনের ছুটি বলে। এবং একজন কর্মচারী কর্মকালে 11 দিনের জন্য একদিন গড় বেতনে ছুটি পান, 11 দিনে একদিন। তাই ছুটি অর্জনের হার হচ্ছে এই 1/11। ঠিক আছে, এবার আসি অর্জিত অর্ধগড় বেতনের ছুটি। অর্ধগড় বেতনের ছুটি হচ্ছে যে ছুটিকালে অর্ধগড় বেতনের সমান ছুটিকালীন বেতন প্রাপ্য হন তাকে এই অর্ধগড় বেতনের ছুটি বলা হয়। একজন সরকারি কর্মচারী কর্মকালে 12 দিনের জন্য একদিন এই অর্ধগড় বেতনের ছুটি অর্জন করেন, অর্থাৎ অর্ধগড় বেতনের ছুটি অর্জনের হার হচ্ছে 1/12। এবার আসি নৈমিত্তিক ছুটি। নৈমিত্তিক ছুটি মানে ক্যাজুয়াল লিভ। ঠিক আছে, নৈমিত্তিক ছুটি প্রশ্নটি বিশেষ করে এই চাকরির বিধিমালা স্বীকৃত কোনো ছুটি নয় এবং বিশেষ প্রকৃতপক্ষে এই কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে কোনো সরকারি কর্মচারী ব্যক্তিগত প্রয়োজনে অথবা অসুস্থতার কারণে কিছুদিনের জন্য কর্মে অনুপস্থিত থাকলে তাকে নৈমিত্তিক ছুটি বলা হয়। নৈমিত্তিক ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষ এই ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষই নৈমিত্তিক ছুটি মঞ্জুর করতে পারে এবং সদর দপ্তর ত্যাগ করার অনুমতি নেবেন নৈমিত্তিক ছুটির জন্য। এবং নৈমিত্তিক ছুটির আরেকটা বিষয় হচ্ছে, নৈমিত্তিক ছুটি চাকরির বিধিমালা যেহেতু স্বীকৃত কোনো ছুটি নয়, তারপরেও এই যে 195 বিধিতে বলা আছে বিএসআর পার্ট 1-এর, মানে 195-এর ভিত্তিতে দেওয়া হয় এটি আর কি। এবং নৈমিত্তিক ছুটি যদি বাবদ জন্য যে কেউ যদি কাজে অনুপস্থিত থাকে সেটি অনুপস্থিত হিসেবে গণ্য হয় না। ঠিক আছে, পঞ্জিকা বর্ষে একজন সরকারি কর্মচারী মোট 20 দিন নৈমিত্তিক ছুটি ভোগ করতে পারে, তবে একটানা 10 দিনের বেশি পারেন না নৈমিত্তিক ছুটি ভোগ করতে। কিন্তু পার্বত্য এলাকায় এই পার্বত্য জেলাসমূহ 20 দিন পর্যন্ত নৈমিত্তিক ছুটি পাবে, তাই না? এবং নৈমিত্তিক ছুটি উভয় দিকে সরকারি ছুটি যুক্ত করা যাবে না, সেগুলি খেয়াল রাখবো। এবার শিক্ষা ছুটি। শিক্ষা ছুটি প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ, 13 বার পরীক্ষা এসেছিল ফার্স্ট পার্টে বিশেষ করে। আমি যদিও আজকের প্রশ্নগুলি আজ যেগুলো আলোচনা করতেছি 3 পার্টে আসার মতো। বিএসআর পার্ট 1-এর বিধি 194-তে শিক্ষা ছুটি সম্পর্কে বলা হয়েছে। সরকারের সাধারণ আদেশের শর্তাধীনে একজন সরকারি কর্মচারীকে সায়েন্টিফিক বা টেকনিক্যাল অথবা তদ্রূপ শিক্ষার কোনো নির্দেশনাগত কোনো প্রশিক্ষণে এই ছুটির জন্য এই ছুটি মঞ্জুর করা হয়ে থাকে। এবং অর্থাৎ এক কথায় শিক্ষা অর্জনের জন্য যে ছুটি তাই শিক্ষা ছুটি, তাই না? বা বিশেষ প্রশিক্ষণের জন্য শিক্ষা ছুটি কেবল সরকার মঞ্জুর করতে পারে এবং এই প্রকার ছুটি হিসেবে বিয়োগ হয় না। শিক্ষা ছুটির উদ্দেশ্যে বাংলাদেশের অভ্যন্তরে বা বহির বাংলাদেশে অর্ধগড় বেতনে ছুটি দেওয়া যাবে। শিক্ষা ছুটিতে যখন থাকবেন তখন অর্ধগড় বেতনে বেতন পাবেন, তাই না? এককালীন সর্বোচ্চ 12 মাস এই ছুটি ভোগ করতে পারে, তবে সমগ্র চাকরি জীবনে 2 বছরের বেশি হবে না। এবং আরেকটি বিষয়, এক্ষেত্রে বিশেষ বিধান মোতাবেক 5 বছর পর্যন্ত এই ছুটি ভোগ করা যায়। এই ছুটি সম্পর্কে বিশেষ করে 3টা বিষয়। এককালীন 12 মাস এই ছুটি ভোগ করতে পারে এবং সারা জীবনে 2 বছরের বেশি হবে না। আবার বলেছে বিশেষ বিধান মোতাবেক সর্বোচ্চ 5 বছর এই ছুটি ভোগ করতে পারে। আর 5 বছর চলে গেলে তো আর তার লিয়ে নিয়ে থাকবে না, তাই না?
শিক্ষাছুটি সম্পর্কে আরও কিছু বিষয়, মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের ক্ষেত্রে 57 বছর এবং অন্যান্য কর্মচারীদের ক্ষেত্রে 56 বছর পূর্ণ হওয়ার পর আর শিক্ষাছুটি পাবেন না, ঠিক আছে। এবং শিক্ষাছুটি প্রতিটি আবেদন নিরীক্ষার কর্মকর্তা বিশেষ করে সার্টিফিকেট সহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দাখিল করতে হয় এবং কোর্সের বিভিন্ন পূর্ণ বিবরণ দিতে হয়, কি কোর্স করতে যাচ্ছে। কোর্সের ফি সংশ্লিষ্ট কর্মচারী বহন করবে, তবে বিশেষ ক্ষেত্রে সরকার প্রস্তাব বিবেচনা করতে পারেন, ঠিক আছে। কোনো কোর্স অবশ্যই কোর্স সমাপ্তিতে সায়েন্টিফিক যে প্রশিক্ষণের যে বা বিভিন্ন শিক্ষাছুটির যে সার্টিফিকেট অর্জন করেছে সেই সার্টিফিকেট সরকারের নিকট দাখিল করতে হবে। এবার আসি সঙ্গনিরোধ ছুটি, প্রশ্নটি 8 বার এসেছে, তাই না। সঙ্গনিরোধ ছুটিটা হচ্ছে বিএসআর পার্ট 1-এর 196-তে সঙ্গনিরোধ ছুটি সম্পর্কে বলা হয়েছে। সরকারি কর্মচারীর পরিবারের বা তার বাড়ির কোনো বাসিন্দার সংক্রামক রোগের কারণে কর্মচারীকে অফিসে আগমন সম্পর্কে নিষিদ্ধ করে যে আদেশ জারি করা হয় বা যে ছুটি মঞ্জুর করা হয় তাকে সঙ্গনিরোধ ছুটি বলা হয়। এবং এই যেমন কোভিড-19 অর্থাৎ কলেরা, প্লেগ ইত্যাদি যে সমস্ত এই ছোঁয়াচে রোগ আছে, এই কারণে অনেক সময় এই ছুটি মঞ্জুর করা হয়। অনেক সময়, তবে এই ছুটি এই মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে 21 দিন পর্যন্ত এই ছুটি মঞ্জুর করা যায় এবং বিশেষ অবস্থায় 30 দিন পর্যন্ত এই সঙ্গনিরোধ ছুটি মঞ্জুর করা যায়, সর্বোচ্চ 30 দিন পর্যন্ত। মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে কিন্তু এই ছুটি 21 দিন পর্যন্ত মঞ্জুর করা যায় এবং 30 দিনের অতিরিক্ত ছুটি দরকার হলে সরকার সেটি সাধারণ ছুটি হিসেবে দিতে পারেন বা সাধারণ ছুটি হিসেবে গণ্য হবেন। এবং এই সঙ্গনিরোধ ছুটি, তারপর হচ্ছে কি যে বিশেষ করে যে নৈমিত্তিক ছুটি, প্রসূতি ছুটি, এগুলি কিন্তু ছুটি থেকে বিয়োগ হয় না, কর্মকাল হিসেবে ধরা হয় এগুলি, তাই না। সঙ্গনিরোধ ছুটি সম্পর্কে আরও বলা হয়েছে, সঙ্গনিরোধ ছুটিকালীন কর্মস্থলে তিনি বিশেষ সময় অনুপস্থিত থাকার কালীন সময় অন্য কাউকে ওই কর্মস্থলে পদায়ন করা যাবে না এবং সঙ্গনিরোধ ছুটি ভোগকারী কর্মচারী কর্ম হতে অনুপস্থিত হিসেবে সেটি গণ্য হবে না, বেতনও বন্ধ হবে না, বেতন চলবে, তাই বলেছে। মেটার্নিটি লিভ বা প্রসূতিকালীন ছুটি বলা হয়, মাতৃত্বকালীন ছুটি যাকে বলা হয়, 8 বার এসেছে প্রশ্নটি। বিএসআর পার্ট 1-এর 197-তে মেটার্নিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটি সম্পর্কে বলা হয়েছে। কোনো মহিলা কর্মচারী সন্তান প্রসবের উদ্দেশ্যে ছুটি মঞ্জুরকারী কর্তৃপক্ষের বরাবর ছুটির জন্য আবেদন করার পরিপ্রেক্ষিতে এই মাতৃত্বকালীন ছুটি মঞ্জুর করা হয়, যাকে প্রসূতিকালীন ছুটি বা মাতৃত্বকালীন ছুটি বলা হয়। মেটার্নিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটি মেয়াদ হচ্ছে 6 মাস এবং সমগ্র জীবনে 2 বারের বেশি মাতৃত্বকালীন ছুটি পাবেন না, 2 বার পাবেন সর্বোচ্চ। এবং মেটার্নিটি লিভ বা মাতৃত্বকালীন প্রতিষ্ঠিত ছুটি থেকে বিয়োগ হয় না। গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে সরকার এবং বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি বা কোনো কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ এই ছুটি মঞ্জুর করতে পারবে। তো এখানে মাতৃত্বকালীন ছুটি সম্পর্কে আরও কিছু তথ্য লক্ষ্য করি। সরকারি কর্মচারীর বিশেষ করে মাতৃত্বকালীন ছুটি সময় পূর্ণকালীন বেতন পাবেন কিন্তু, এবং অস্থায়ী এবং শিক্ষানবিশ বা স্থায়ী সবাই এই ছুটি ভোগ করতে পারবেন, ঠিক আছে। সমগ্র জীবনে ছুটিতে যাওয়ার প্রকালে যে ছুটি বেতন পেতেন, ছুটিতে যাওয়ার আগে যে হারে বেতন পেতেন সেই হারে তিনি বেতন পাবেন, সে কথা বলছেন। তো এবার আসি চাকরি থেকে সাময়িক বরখাস্ত। এই প্রশ্নটি বিগত পরীক্ষায় 10 বার এসেছিল, ফার্স্ট পার্টে, অন্যান্য পার্টেও এসছে। তো সাময়িক বরখাস্ত হচ্ছে, এটি 2টা বিধিতে বলা আছে, আমি একটা করে আলোচনা করতেছি, লক্ষ্য করি। সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 2018 এর বিধি 12-তে সাময়িক বরখাস্ত সম্পর্কে বলা হয়েছে। সাময়িক বরখাস্ত প্রকৃতপক্ষে কোনো শাস্তি নয় এবং কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ার পূর্বে বিভাগীয় মামলা সুষ্ঠুভাবে নিষ্পত্তির জন্যই এই সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। সাময়িক বরখাস্ত হিসেবে গণ্য হবেন কোন ক্ষেত্রে, যেমন জেলে আটক থাকলে, পুলিশ কর্তৃক গ্রেপ্তার হলে, হাজতে আটক থাকলে এবং গ্রেপ্তার বা কোর্টে হাজিরা হওয়ার পর জামিনে মুক্তি লাভ করার পর বা আত্মসমর্পণ করলে তিনি সাময়িক বরখাস্ত হবেন। এই সমস্ত কারণে সাময়িক বরখাস্তর সময় এখানে কিছু বিষয় আছে। এর উদ্দেশ্য হচ্ছে মৌখিক এবং দালিলিক সাক্ষ্যকে টেম্পারিং দ্বারা তদন্তে যাতে হস্তক্ষেপ না হয় সেই জন্য, পুনরায় কোনো অসদাচরণ করা থেকে বিরত রাখার জন্য
এবং অধিষ্ঠিত পদের ক্ষমতায় অপব্যবহার করার জন্য এই সাময়িক বরখাস্ত থাকে। সাময়িক বরখাস্তর সময় কিন্তু খোরপোশ ভাতা পাবেন, তাই না? মানে ওই খোরাকি ভাতা পাবেন নিয়ম অনুযায়ী। এবার আসে বিভাগীয় মামলা। বিভাগীয় মামলা প্রশ্নটি এই বিশেষ করে সরকারি শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 এর বিভাগীয় মামলা সম্পর্কে বলা হয়েছে। এবং কি বলা হয়েছে, বিভাগীয় মামলা হচ্ছে এক ধরনের মামলা যা সাধারণত বিভাগীয় কার্যক্রমের একটি অংশ। বিভাগীয় মামলা বিশেষ করে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত কারণে ব্যবস্থা নেওয়ার নিমিত্তে গ্রহণ করা হয়, যা সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 2018 অনুযায়ী এটি পরিচালিত হয়। যে অভিযোগের ভিত্তিতে বিভাগীয় মামলার কার্যক্রম কর্তৃপক্ষ গ্রহণ করতে পারে, যেমন অদক্ষ হন, দক্ষতা হারান, দক্ষতা পুনরায় অর্জনের সম্ভাবনা যদি না থাকে, অসদাচরণের দায়ে দোষিত হলে, ডিজায়ারেশনের দায়ে দোষিত হলে, দুর্নীতিপরায়ণ হন বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন এবং নাশকতামূলক কর্মকাণ্ডে যদি লিপ্ত থাকেন বা নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকবে বলে যদি সন্দেহ হয় বা যৌক্তিক প্রমাণ থাকে, তাই না? এবং অর্থাৎ বিভাগীয় মামলা চলাকালে একজন সরকারি কর্মচারী নিম্নোক্ত সুবিধা থেকে বঞ্চিত হন। সেগুলি হচ্ছে পদোন্নতি থেকে বঞ্চিত হন, সিলেকশন গ্রেড থেকে বঞ্চিত হন, বৈদেশিক প্রশিক্ষণ থেকে বঞ্চিত হন এবং উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন থেকেও তিনি বঞ্চিত হন এই বিভাগীয় মামলা থাকলে। এবার আসি বার্ষিক গোপনীয় অনুবেদন, এসিআর যাকে বলা হয়, তাই না? এটি বিশেষ করে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বার্ষিক গোপনীয় অনুমোদন সংক্রান্ত অনুশাসন 2012 এর অনুশাসন 1.7-এ বার্ষিক গোপনীয় অনুমোদন বা এসিআর সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে বার্ষিক ভিত্তিতে একজন কর্মকর্তার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক কর্মকালীন বা সার্বিক মূল্যায়নের জন্য বিদ্যমান পদ্ধতি হচ্ছে বার্ষিক গোপনীয় অনুমোদন। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক যে সার্বিক মূল্যায়ন, বাৎসরিক মূল্যায়ন, এটা হচ্ছে বিভাগীয় মানে গোপনীয় বার্ষিক অনুবেদন বা এসিআর অনুবেদন। বার্ষিক গোপনীয় অনুবেদন বা এসিআর এর কিছু প্রয়োজনীয়তা রয়েছে গুরুত্বপূর্ণ, সেগুলো নিম্নরূপ। যেমন কর্মকর্তার কাজের পরিমাণ, গুণগত মান, দক্ষতা, সততা ও নিষ্ঠা মূল্যায়ন করা হয়, জবাবদিহিতা নিশ্চিত করা হয়। ডোসিয়ারের এই একটি গুরুত্বপূর্ণ অংশ। চাকরি স্থায়ীকরণ, পদোন্নতি, বদলি, প্রশিক্ষণ, পুরস্কার ও তিরস্কার প্রদানের জন্য অপরিহার্য একটি এই বিষয় হচ্ছে এসিআর, তাই না? এবং আরও বলা হয়েছে অনুবেদনকারী কর্মকর্তা কর্তৃক যে সমস্ত করণীয় বিষয়, তা হচ্ছে অনুবেদন যথাসম্ভব বস্তুনিষ্ঠ হতে হবে, সুস্পষ্ট সরাসরি মন্তব্য থাকবে, বক্তব্য অস্পষ্টতা, পাশ কাটিয়ে যাওয়ার পরিহার করতে হবে, যথাসম্ভব সর্বাধিক নজর রাখবেন, অতিরঞ্জন বা বিশেষ করে অবমূল্যায়ন পরিহার করতে হবে এবং অনুমোদনকারী অফিসারের অনুমোদন মানের নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও সমরূপতা অবশ্যই নিশ্চিত করতে হবে। তো পরের প্রশ্নটি হচ্ছে অবসরোত্তর ছুটি বা PRL, যাকে পোস্ট রিটায়ারমেন্ট লিভ বলা হয়, তাই না? এই প্রশ্নটিও ফার্স্ট পার্টে 7 বার এসেছিল, অন্যান্য পার্টেও আসার মতো আছে। তো লক্ষ্য করি, এই যে সরকারি চাকরি আইন 2018 এর বিধি 47-এ অবসরোত্তর ছুটি বা PRL সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে কোনো কর্মচারীর অবসর গ্রহণের বা চাকরি অবসানের ক্ষেত্রে ছুটি পাওনার সাপেক্ষে অবসরোত্তর ছুটি প্রাপ্য হবেন, পাওনার সাপেক্ষে, অর্থাৎ অর্জিত ছুটি পাওনার সাপেক্ষে, তাই না? এই ধরনের ছুটির মেয়াদ অবসর গ্রহণের এবং চাকরির অবসানের তারিখ হতে 1 বছর পর্যন্ত বর্ধিত করা যাবে। এবং নির্ধারিত ছুটি বিধিমালা 1959 এর বিধি 10-এ আবার বলেছে বার্ধক্যজনিত কারণে অবসর গ্রহণের ছুটির দিনে ছুটির জমাকৃত তামাদি হয়ে যায়, যার কারণে এই কর্মচারীর বয়স 59 বছর পূর্ণ হলে, মুক্তিযোদ্ধাদের 60 বছর পূর্ণ হলে অবসরোত্তর ছুটি ভোগ করতে পারেন বা অবসরোত্তর ছুটির জন্য আবেদন করতে পারেন। এখানে বলা হয়েছে যে কেন অবসরোত্তর ছুটি দেওয়া হয়, তাই না? কারণ এই বার্ধক্যজনিত কারণে যেদিন তিনি রিটায়ারমেন্টে চলে যাবেন ফাইনালি, সেদিন ওই ছুটি তামাদি হয়ে যায়। যেহেতু তামাদি হয়ে যায়, সেজন্য 1 বছর আগে এই ছুটির জন্য আবেদন করতে পারেন। বিশেষ করে সাধারণ সরকারি কর্মচারীরা 59 বছরে এবং মুক্তিযোদ্ধা কর্মচারীর বয়স যখন 60 বছর হবে তখন আবেদন করতে পারবেন এই ছুটির জন্য, অবসরোত্তর ছুটির জন্য। এখন অবসরোত্তর ছুটি বা PRL এর কিছু শর্ত আছে যা নিম্নে আলোচনা করা হলো। লক্ষ্য করি, যে তারিখে থেকে তিনি অবসরে যাবেন বা অবসর ভোগ করতে ইচ্ছুক, ওই তারিখের কমপক্ষে 30 দিন পূর্বে আবেদন করবে। যেমন
59 বছর পূর্ণ হওয়ার 30 দিন আগে 1 মাস আগে আবেদন করবেন, তাই না? এবং যে তারিখ থেকে অবসরোত্তর ছুটি ভোগ করতে ইচ্ছুক ওই তারিখ উল্লেখ করতে হবে আবেদনে অবশ্যই অবসরোত্তর ছুটির মেয়াদও উল্লেখ করতে হবে। পাশাপাশি ছুটির প্রাপ্যতার রিপোর্ট সংগ্রহপূর্বক এই আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে তার ছুটি জমা আছে কিনা। তো পরের প্রশ্নটি হচ্ছে ঐচ্ছিক ছুটি। ঐচ্ছিক ছুটি হচ্ছে LPR, মানে লিভ প্রিপারেশন ফর রিটায়ারমেন্ট। প্রশ্নটি 3বার এসেছিল, ফার্স্ট পার্টে, অন্যান্য পার্টেও আসার মতো আছে। তো ঐচ্ছিক ছুটি বা LPR হচ্ছে এই যে সরকারি চাকরি আইন 2018 এর ধারা 47-এ ঐচ্ছিক ছুটি বা LPR সম্পর্কে বলা হয়েছে। LPR হলেও অবসর প্রস্তুতিমূলক ছুটি, তাই না, প্রিপারেশন। এবং এই যে চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হবার পর যে কোনো সময় একজন সরকারি কর্মচারী অবসর গ্রহণের অভিপ্রায় বা ইচ্ছা পোষণ করতে পারেন এবং সেই ক্ষেত্রে ন্যূনতম 30 দিন পূর্বে আবেদন করতে হবে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট চাকরির অবসরের যাওয়ার কথা ব্যক্ত করে লিখিতভাবে আবেদন করতে হবে, ঠিক আছে, এবং কর্তৃপক্ষ সেই আবেদন গ্রহণ করতে পারবেন। এইখানে যে 30 দিনের কথা বলা আছে, তাই না, অর্থাৎ LPR বা PRL দুইটার ক্ষেত্রে কিন্তু 30 দিন পূর্বে আবেদন করতে হবে এবং এই অভিপ্রায় ব্যক্তকৃত চূড়ান্ত হিসেবে গণ্য হবে, তা সংশোধন বা প্রত্যাহার করা যাবে না। মানে একবার আবেদন করে ফেললে ওটা প্রত্যাহার করা যাবে না, সে কথা বলছে। এর কিছু শর্ত রয়েছে। চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হতে হবে, ছুটিতে যাওয়ার তারিখের কমপক্ষে 30 দিন পূর্বে আবেদন করতে হবে, একবার নোটিশ দিলে সেই নোটিশ আর সংশোধন বা প্রত্যাহার করা যায় না, ছুটিতে যাওয়ার সম্ভাব্য তারিখ আবেদনে উল্লেখ করতে হবে এবং ছুটির মেয়াদও উল্লেখ করতে হবে, ঠিক আছে। ছুটির প্রাপ্যতার সনদ, ছুটিতে যে তিনি ছুটি পাবেন প্রাপ্যতার সনদের সাথে যুক্ত করতে হবে প্রাপ্যতার রিপোর্ট। তো এইগুলি এইভাবে লিখতে পারি। পরের প্রশ্ন হচ্ছে বাধ্যতামূলক অবসর দান। বাধ্যতামূলক অবসর হচ্ছে এই বিশেষ করে সরকারি চাকরি বিধিমালা 45-এ বলা হয়েছে বাধ্যতামূলক অবসর সম্পর্কে। বাধ্যতামূলক অবসর হচ্ছে সরকার কর্তৃক বাধ্যতামূলক অবসরে পাঠানো, তাই না। এটা 25 বছরের সাথে একটি সম্পর্ক আছে। লক্ষ্য করি, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ 25 বছর পূর্ণ হবার পর যে কোনো সময় সরকার জনস্বার্থে প্রয়োজনীয় মনে করলে কোনরূপ কারণ দর্শানোর নোটিশ ছাড়াই সরকারি কর্মচারীকে অবসর প্রদান করতে পারবে। তবে শর্ত থাকে যে সেক্ষেত্রে রাষ্ট্রপতি নিয়োগকারী যদি কর্তৃপক্ষ হয় রাষ্ট্রপতির অনুমোদন গ্রহণ করতে হবে। এবং এখানে দুইটি বিষয় প্রতিপাদ্য, একটি হচ্ছে জনস্বার্থে, আরেকটি হচ্ছে কোনো কারণ দর্শানো ছাড়াই এই ছুটিতে পাঠানো হয়। তো এখানে এই বিষয়টি একটু অনেকের ক্ষেত্রে তো দুঃখজনক হয়। দীর্ঘদিন 25 বছর চাকরি করার পর হঠাৎ করে যদি তাকে চাকরিতে অবসর দানে যায় তাহলে মেনে নেওয়া একটু কষ্ট হয়, তাই না। তো যাই হোক, আমরা চেষ্টা করব নিয়ম নীতি মেনে চাকরি করার, যাতে এরকম সমস্যার সম্মুখীন আমরা না পড়ি। বিধিবিধান মেনে চাকরি করতে হবে। তো এই ক্ষেত্রে বাধ্যতামূলক অবসর দেওয়ার সম্পর্কে আবার এই যে সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 2018-তেও সুনির্দিষ্ট বিধান রয়েছে। এখানে এই যে বিধিমালা 4-3 বলা হয়েছে যে কোনো সরকারি কর্মচারী যদি বিশেষ করে চাকরি জীবনে অদক্ষ, দুর্নীতিপরায়ণ বা রাষ্ট্রের ক্ষতিকর কোনো কাজ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে গুরুদণ্ড হিসেবে, শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়ে থাকে, এরকম কথাও বলা হয়েছে। এরপর আসি অক্ষমতাজনিত অবসর। প্রশ্নটি ফার্স্ট পার্টে 7বার এসেছে, অন্যান্য পার্টেও আসার মতো আছে। লক্ষ্য করি, সরকারি চাকরি আইন 2018 এর 46 ধারায় বলা হয়েছে অক্ষমতাজনিত অবসর সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে কোনো সরকারি কর্মচারী শারীরিক বা মানসিক অসামর্থ্য বা বৈকল্যের কারণে সরকারি কর্ম সম্পাদনে নিজেকে অক্ষম মনে করলে চাকরি থেকে অবসর গ্রহণের জন্য আবেদন করতে পারবেন এবং এই উদ্দেশ্যে গঠিত মেডিকেল বোর্ড কর্তৃক স্থায়ীভাবে অক্ষম ঘোষিত হলে বা ক্ষেত্রমতে উপযুক্ত কর্তৃপক্ষ তাকে অক্ষমতাজনিত কারণে এই অবসর প্রদান করতে পারবে, ঠিক আছে। সরকারি দায়িত্ব পালনের কারণে কোনো সরকারি কর্মচারী শারীরিকভাবে বা মানসিকভাবে যদি অক্ষমতার উদ্ভব হলে বিধি অনুযায়ী যথোপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ সুবিধা পাবেন তিনি, অক্ষমতাজনিত ক্ষতিপূরণ পাবেন তিনি, তাই না। আচ্ছা, যদি সরকারি কর্ম সম্পাদনে কোনো বিশেষ করে অক্ষমতার উদ্ভব হয়। এখানে ধারাটা একটু মনে রাখবো, সরকারি চাকরি আইন 2018 এর ধারা 46। ধারাগুলো মনে রাখলে না অনেক কিছু লেখা যায়, তাই না।
ইলেকট্রনিক নথি বা ই নথি কাকে বলে, তাই না? ই নথিটা হচ্ছে এটি এই ফার্স্ট পার্টে 2বার এসেছিল এবং এই যে সচিবালয় নির্দেশমালা 2024-এর নির্দেশনা 15/7 ইলেকট্রনিক নথি সম্পর্কে বলা হয়েছে। 15/7 বিধি, নির্দেশনা 15/7, এখানে তো বিধি না, নির্দেশনা। ইলেকট্রনিক নথি হলো প্রচলিত নথি ব্যবস্থার পরিবর্তে ইলেকট্রনিক পদ্ধতিতে নথি নিষ্পত্তির একটি প্রক্রিয়া, অর্থাৎ অনলাইন মাধ্যম ব্যবহার করে নথি নিষ্পত্তির একটি প্রক্রিয়া, তাই না? সচিবালয়ের নির্দেশমালা 2024-এর নির্দেশনা ই নথি ব্যবহারের স্পষ্ট নির্দেশনা রয়েছে। এছাড়াও বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতেও ই নথি ব্যবহার সম্পর্কে বাধ্যবাধকতা রয়েছে। ই নথি হচ্ছে এই ইলেকট্রনিক নথি এবং সরকারি অফিসে কাজের গতি বৃদ্ধি পায় ই নথির ফলে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজের গতি, দক্ষতা বৃদ্ধি পায় এবং ই নথির ফলে সরকারি অফিসে স্বচ্ছতা আনয়ন সম্ভব হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জবাবদিহি নিশ্চিত করা যায়। সরকারি অফিসে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ হয়, তাই না? অনলাইনের মাধ্যমে যদি হয় তাহলে তো ফাইলই ধরতে পারে না, তো লাল ফিতা কী হবে? সরকারি অফিসে ঘুষ বাণিজ্য বন্ধ করা সম্ভব হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই দুর্নীতি বন্ধ করা সম্ভব হয় এবং ইলেকট্রনিক নথির ফলে পরিসর আরও বাড়াতে হলে আমাদের যে কাজগুলি করতে হবে সেগুলো হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণ বাড়াতে হবে, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার উদ্বুদ্ধকরণ করতে হবে, ধারাবাহিক মনিটরিংয়ে নিয়ে আসতে হবে, পত্র জারি ও প্রাপ্তি সম্পর্কে এই বিশেষ করে এই সতর্কতা অবলম্বন করতে হবে ই নথির ক্ষেত্রে। এছাড়া আরও লিখতে পারি, আমি মূলত বেসিক জিনিসটা আলোচনা করতেছি। অনেকগুলি প্রশ্ন আজকে আলোচনা করব, প্রায় 30টার ঊর্ধ্বে, সেজন্য অল্প অল্প করে আলোচনা করতেছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে অফিস পরিদর্শন। এই প্রশ্নটি না বিগত পরীক্ষাগুলিতে বিশেষ করে ফার্স্ট পার্টে 14বার এসেছে এবং অন্যান্য পত্রেও আসার মতো আছে এটি। তো যাই হোক, এই বিশেষ করে সচিবালয় নির্দেশমালা 2024-এর নির্দেশনা 193-তে অফিস পরিদর্শন সম্পর্কে বলা হয়েছে, আর 195-তে বলেছে পরিদর্শনীয় বিষয়সমূহ সম্পর্কে, তাই না? আর নাগরিক সনদ সম্পর্কে বলেছে 263 নির্দেশনায়। এগুলো একটু মনে রাখবো। আচ্ছা, অফিস পরিদর্শন বলতে অফিস বা শাখার কার্য সম্পাদন, সুশৃঙ্খল দান এবং সম্পাদিত কাজের পরিমাণ ও আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে সতর্কমূলক পরীক্ষাকে বোঝায়। ঠিক আছে? অফিস পরিদর্শন মানে অফিস পরিদর্শন করে অফিসের শৃঙ্খলা, বিশেষ করে মান ইত্যাদি সঠিকভাবে কাজের পরিবেশ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য একটি অফিস পরীক্ষাকে বোঝায়, তাই না? প্রত্যেক শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রতি 2 মাসে একবার এই শাখা পরিদর্শন করবেন এবং উপসচিব মহোদয়গণ প্রতি 4 মাসে একবার, যুগ্ম সচিব ও সচিব পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তাগণ যুক্তিসঙ্গত কারণে অন্তর শাখাগুলো আকস্মিকভাবে পরিদর্শন করবেন। অফিস পরিদর্শন সম্পর্কে যে বিষয়বস্তু সম্পর্কে বলা হয়েছে, যেমন অফিস পরিদর্শনকালীন সময় কী কী বিষয়বস্তু পরিদর্শন করবেন: অফিস বিন্যাস ও কার্য সম্পাদন, সরকারি সম্পত্তির ব্যবহার, কার্যের পরিবেশ, নগদ অর্থ ও হিসাব নিকাশ, বিশেষ করে নগদান বই সহ যা আছে, ক্যাশবুক সহ যা আছে, নিরাপত্তা ও শৃঙ্খলা, পত্র প্রাপ্তি ও পত্র প্রেরণ। এখানে না এই বিশেষ করে 195 নির্দেশনায় আরও বিস্তারিত বলা আছে এইগুলি সম্পর্কে। এইগুলি প্রত্যেকটার আবার কিন্তু সাব পয়েন্ট আছে এখানে, এটা আমরা দেখে নিব। নাগরিক সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, 3 পার্টের জন্য গুরুত্বপূর্ণ নাগরিক সনদ। সিটিজেন্স চার্টার বলা হয়, তাই না নাগরিক সনদকে? তো যাই হোক, নাগরিক সনদ এই সচিবালয় নির্দেশমালা 2024-এর 263-তে নির্দেশনা 263-তে নাগরিক সনদ সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? নাগরিক সনদ হচ্ছে সেবার মান উন্নয়নের লক্ষ্যে কোনো সেবা প্রতিষ্ঠানের উদ্যোগে জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রণীত এমন একটি দলিল, অর্থাৎ এটি একটি দলিল যাতে উক্ত প্রতিষ্ঠানের সেবাদানকারী প্রতিষ্ঠানের কাদের কী ধরনের সেবা প্রদান করবে, কি পরিমাণ সেবা প্রদান করবে, কত সময়ের জন্য সেবা প্রদান করবে, কোন ধরনের সেবা প্রদান করবে, কি সেবা প্রদান করতে কোন সেবাতে কী পরিমাণ খরচ হবে, যথাযথ সেবা না পেলে প্রতিকারের জন্য কোথায় যাবে, কি প্রক্রিয়ায় অভিযোগ দাখিল করবে, বিস্তারিত লিপিবদ্ধ থাকবে সিটিজেন চার্টারে বা নাগরিক সনদে। অন্য কথায় বলা যায়, নাগরিক সনদ হচ্ছে সরকারি সেবার মান সম্পর্কে জনগণ ও সেবা প্রদানকারীদের মধ্যে এক ধরনের সমঝোতা স্মারক এবং জনগণের প্রত্যাশা ও সেবা প্রদানকারীর মধ্যে প্রতিশ্রুতির প্রতিফলন ঘটে এর মাধ্যমে। নাগরিক সনদ সম্পর্কে আরও বলা হয়েছে, নাগরিক সনদ সাধারণত এই যে মূল লক্ষ্য সেটি হচ্ছে জনগণের জন্য
সরকারি সেবা প্রাপ্তি সহজতর করা, সেবার মান উন্নয়ন করা। নাগরিক সেবার 4টি প্রধান যে উদ্দেশ্য, যেমন প্রথমত জনগণের অংশগ্রহণের মাধ্যমে প্রত্যাশার সাথে সঙ্গতি রেখে সেবার মান নির্ধারণ, সেবার মান উন্নয়ন, সেবাকে জনবান্ধব করা। দ্বিতীয়ত জনগণকে তাদের প্রাপ্য অধিকার সম্পর্কে তথ্য প্রদানের মাধ্যমে তাদেরকে ক্ষমতায়িত করা। তৃতীয়ত সেবা প্রদানকারীদের সামর্থ্য বৃদ্ধি সহ বিভিন্ন উদ্যোগে এই মাধ্যমে কাউন্টার প্রতিষ্ঠা সহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বিশেষ করে তাদের আচরণের উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সৌজন্যতার সংস্কৃতির বিকাশ ঘটানোর। এবং চতুর্থত হচ্ছে সেবার মান উন্নয়ন, জনগণের অংশগ্রহণ, অভিযোগ নিষ্পত্তি সহ প্রভৃতি উদ্যোগের মাধ্যমে জনগণের আস্থা অর্জন। এই যে লাস্টে বলেছে জনগণের আস্থা অর্জন, তাই না? অর্থাৎ নাগরিক সনদের গুরুত্ব অপরিসীম। পরের প্রশ্নটি হচ্ছে কার্যবিধিমালা, রুলস অফ বিজনেস, তাই না? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। তবে কার্যবিধিমালা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি ইতিপূর্বে। আজকে বেসিক সংজ্ঞাটা আলোচনা করার চেষ্টা করব, কোন বিধিতে কীভাবে বলা আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান রয়েছে, সেই সংবিধানের অনুচ্ছেদ 55(6) কার্যবিধিমালা বা রুলস অফ বিজনেস সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? কার্যবিধিমালা হলো সরকারের কার্যাবলী বন্টন ও পরিচালনার জন্য প্রণীত বিধি। কার্যবন্টন বিধিমালা হচ্ছে সরকারের কোন মন্ত্রণালয় কি কাজ করবে, কোন অফিস কি কাজ করবে সেই সংক্রান্ত পরিচালনা সংক্রান্ত একটি প্রণীত বিধি। মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের 55(6) অনুচ্ছেদে এই কার্যবিধি অনুযায়ী কার্যবিধিমালা জারি করা হয় এবং সরকার পরিচালনার জন্য বিভিন্ন মন্ত্রণালয় কিভাবে কাজ করবে তার বিধি এই কার্যবিধিমালাতে উল্লেখ থাকে। ঠিক আছে। পরের প্রশ্নটি হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন। এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন তো না, প্রশাসনিক ট্রাইব্যুনালও বলা যায়। প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন অনুযায়ী প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছে। প্রশাসনিক ট্রাইব্যুনাল আইন 1980 এর ধারা 3-এ প্রশাসনিক ট্রাইব্যুনাল সম্পর্কে বলা হয়েছে, তাই না? ধারা 3-এ প্রতিষ্ঠা সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে সরকারি প্রতিষ্ঠান বা অন্যান্য কিছু প্রতিষ্ঠানের কর্মচারীদের চাকরি শর্তাবলী বা সরকারি বাসা, বেতন ভাতা বা পেনশন সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি নিষ্পত্তির জন্য প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়। তাই প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে সরকারি কর্মচারী যে সমস্ত রয়েছে তাদের চাকরি শর্তাবলী, বিভিন্ন বেতন ভাতা, পেনশন সহ বিভিন্ন বিষয় নিষ্পত্তির জন্য প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়। এবং ধারা 3-এ প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা সম্পর্কে বলা হয়েছে সরকার গেজেটে বিজ্ঞপ্তি দ্বারা এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করতে পারবে। প্রশাসনিক ট্রাইব্যুনালের এখতিয়ার হবে এলাকা ভিত্তিক এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল হবে এক সদস্য বিশিষ্ট। জেলা জজের মাধ্যমে এটি সরকার কর্তৃক এটি নিযুক্ত করবেন, তাই না? এবং প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য সরকার নির্ধারিত শর্তাধীনের মাধ্যমে বহাল থাকবেন। ঠিক আছে। এবং প্রশাসনিক ট্রাইব্যুনালের এখানে আরও কিছু বিষয় আছে। প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা, প্রশাসনিক ট্রাইব্যুনালের বিশেষ করে এখতিয়ার, তারপরে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা, আপিল ট্রাইব্যুনালের এখতিয়ার, সর্বোপরি প্রশাসনিক ট্রাইব্যুনালের দায়িত্ব কর্তব্য। এই প্রশ্নগুলি কিন্তু আমরা এখান থেকে পড়ে নিব। আমি জাস্ট বেসিকটা আলোচনা করতেছি, যেটুকু মনে রাখলে আমরা বাকিটুকু লিখতে পারবো, সেইভাবে আমি আলোচনা করতেছি। যোগদান কাল, এই প্রশ্নটি 3 পত্রের জন্য গুরুত্বপূর্ণ, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট। ফান্ডামেন্টাল রুলসের বিধি 9-10-এ ফান্ডামেন্টাল রুলসের বিধি 9-10-এ যোগদানকাল সম্পর্কে বলা হয়েছে। একজন সরকারি কর্মচারী নতুন কোনো পদে বা বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য যে সময় বিধি মোতাবেক প্রাপ্য হবেন তাকে যোগদানকাল বলা হয়, তাই না? এবং নতুন পদে বা বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য প্রাপ্য কালই হচ্ছে যোগদানকাল। একজন সরকারি কর্মচারী নতুন পদে বা বদলিকৃত কর্মস্থলের জন্য যোগদানকাল তিনি প্রাপ্য হয়ে থাকেন এবং কর্তৃপক্ষ যোগদানকালের মেয়াদ বাড়াতে কমাতে পারে। নতুন পদটি নতুন কর্মস্থলে না হয়ে নতুন পদের যোগদানের জন্য সংশ্লিষ্ট এই বাসা থেকে কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে যাওয়ার প্রয়োজন না হলে 1 দিন যোগদানকাল প্রাপ্য হবেন। এখানে বলতে চাচ্ছে নতুন কর্মস্থলটি যদি আমি যে প্রতিষ্ঠানে চাকরি করতেছি ওইখানেই যদি হয়, বাসা যদি চেঞ্জ করার প্রয়োজন না হয়, তাহলে 1 দিন সময় পাওয়া যাবে। ঠিক আছে, নতুন কর্মস্থল না হলে। আর যদি নতুন কর্মস্থল হয় তাহলে সেই ক্ষেত্রে যে বিষয়গুলি, যদি সরকারি কর্মচারী এক স্থল থেকে অন্য স্থলে বদলি করা হয়, মানে কর্মস্থলটা যদি নতুন হয়, তাহলে সংশ্লিষ্ট কর্মচারী নিম্নোক্তভাবে যোগদানকাল প্রাপ্য হবেন। সেক্ষেত্রে সরকারি ছুটির দিন যোগদানকালের অন্তর্ভুক্ত হবে না। প্রস্তুতির জন্য 6 দিন, রেলপথের জন্য প্রতি 250 মাইলের জন্য 1 দিন,
নদীপথের জন্য 80 মাইলের জন্য একদিন, 80 মাইল দূরত্বের জন্য আর কি, সড়ক পথের জন্য 80 মাইল দূরত্বের জন্য একদিন, নদীপথে সড়ক পথে এক এখানে, এবং অন্য উপায়ে 15 মাইলের জন্য একদিন সময় পাবে। এবং দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে পূর্বাহ্ন বা অপরাহ্ন উল্লেখ না থাকলে যোগদানকাল পূর্বাহ্ন বলে গণ্য হবে, কথা বলা হয়েছে। এবং যোগদানকালীন সময়ে যোগদান না করলে বিলম্বিত সময়ের জন্য তিনি যোগদান ভাতা পাবেন না। এরপর আসি রাজস্ব বাজেট ও উন্নয়ন বাজেট। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারপরেও বিশেষ করে সেকেন্ড পার্ট থার্ড পার্টের জন্য বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নটি। জেনারেল ফাইন্যান্সিয়াল রুলসের 5ম অধ্যায়ে এই রাজস্ব বাজেট এবং উন্নয়ন বাজেট সম্পর্কে বলা হয়েছে। রাজস্ব বাজেট হচ্ছে যে বাজেটে সরকারের রাজস্ব বা প্রশাসনিক ব্যয় সমূহ দেখানো হয়। প্রশাসনিক আয় ব্যয়, রাজস্ব আয় এবং প্রশাসনিক ব্যয় দেখানো হয়, তাকে রাজস্ব বাজেট বলা হয়। সরকারের দৈনন্দিন আয় ব্যয়ের হিসেব নিকেশ যে বাজেটের মাধ্যমে প্রদর্শন করা হয় তাকেও এই রাজস্ব বাজেট বলা হয়। রাজস্ব বাজেটের 4টি প্রধান যে অংশ সেটি হচ্ছে অফিসারদের বেতন, কর্মচারীদের বেতন, সম্মানীয় ভাতা এবং বিবিধ। এবং এখানে সাধারণত সরকারের প্রতিনিয়ত বিশেষ করে পরিচালনগত যে চলতি আয় ব্যয় হয় সেগুলি রাজস্ব বাজেটের অন্তর্ভুক্ত। রাজস্ব বাজেটের আয় সাধারণত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ করের মাধ্যমে সম্পাদন করা হয়, যেমন ভূমি কর, আয়কর, ভূমি রাজস্ব কর, উত্তরাধিকার কর, বিক্রয় কর, প্রমোদ কর সহ আরও রয়েছে। এবার আসি উন্নয়ন বাজেট। উন্নয়নমূলক কাজের জন্য যে বাজেট প্রণয়ন করা হয় তাকে উন্নয়ন বাজেট বলা হয়। এই ধরনের বাজেটে সাধারণত উন্নয়নমূলক কাজের হিসাব নিকাশ অন্তর্ভুক্ত থাকে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, যোগাযোগ, পরিবহন এবং উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এই বাজেট প্রণয়ন করা হয়ে থাকে। সাধারণত সরকারি বাজেটের উদ্বৃত্ত এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক সাহায্যের মাধ্যমে, থোকের মাধ্যমে এই সমস্ত এই থোক বরাদ্দের থেকে এই বাজেটের অর্থ সংস্থান করা হয়ে থাকে। পরের প্রশ্নটি হচ্ছে শেষ বেতনপত্র বা এলপিসি যাকে বলা হয়, লাস্ট পে সার্টিফিকেট, তাই না? প্রশ্নটি 2বার এসেছে। এই প্রশ্নটিও বিশেষ করে সেকেন্ড পার্টে, থার্ড পার্টে, সেকেন্ড পার্টে এবং ফার্স্ট পার্টে আসার মতো গুরুত্বপূর্ণ। লক্ষ্য করি, একজন সরকারি কর্মচারীর বদলিজনিত কারণে অন্যত্র বদলি হওয়ার সময় যে বেতন সংক্রান্ত আদেশ সম্বলিত পত্র জারি করা হয় তাকে শেষ বেতনের পত্র বলা হয়। এবং এলপিসিতে যে প্রধানত বিষয়গুলো উল্লেখ থাকবে সেটি হচ্ছে সংশ্লিষ্ট কর্মচারীদের বেতন স্কেল, সংশ্লিষ্ট কর্মচারীর সাধারণ ভবিষ্যৎ তহবিলের কর্তনের হিসাব, সংশ্লিষ্ট কর্মচারীর অগ্রিম সম্পর্কিত আর্থিক হিসাব এবং কর্মচারীর বিশেষ করে হিসাবরক্ষণ অফিস থেকে, সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস থেকে শেষ বেতনপত্র বা এলপিসি তৈরি করে এক কপি বদলিকৃত কর্মকর্তাকে দেওয়া হয়, আর অন্য কপি সংশ্লিষ্ট কর্মচারীর নতুন কর্মস্থলের হিসাব রক্ষণ কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে? এবং বিদ্যমান প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদী এবং জটিলতা হওয়ার কারণে বদলিকৃত কর্মকর্তাগণ চাকরির আর্থিক সুবিধাদি পেতে হয়রানি ও দীর্ঘকালের শিকার হন, সেজন্য বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। এখানে বেসিকটা লিখলাম আমি, এখানে আরও বিভিন্ন বিষয় উল্লেখ থাকে, সেগুলি আমরা এটার বই পড়লে আরও লিখতে পারবো। আমি মূলত বেসিক জিনিসটা আলোচনা করব। আয়নবায়ন কর্মকর্তা, তাই না? প্রশ্নটি 7বার এসেছে। এই প্রশ্নটিও কিন্তু তিন পত্রে গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে বেশি গুরুত্বপূর্ণ। আয়নবায়ন কর্মকর্তা, ডিডিও যাকে বলা হয়, তাই না? জেনারেল ফাইন্যান্সিয়াল রুলসের বিধি 7 থেকে 13 এবং 332 আয়নবায়ন কর্মকর্তা সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? সরকারি অর্থ সরাসরি আদান প্রদানের সাথে জড়িত কর্মকর্তাকে আয়নবায়ন কর্মকর্তা বলা হয়। আয়নবায়ন কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্য কী সেটা লক্ষ্য করি। ব্যয় নিয়ন্ত্রণ করা, অডিট আপত্তির জবাব দেওয়া, আচ্ছা এগুলো কিন্তু ব্যাখ্যা দিতে হবে, আমি সংক্ষেপে বলতেছি। বেতন ভাতার বিল প্রদান করা, ক্যাশ বুক আপ টু ডেট রাখা, দায়িত্বভার ও দায়িত্ব গ্রহণ হস্তান্তর করা, দায়িত্বভার গ্রহণ ও হস্তান্তর করা, তাই না? এবং সরকারি সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণ করা এবং সরকার কর্তৃক বিভিন্ন সময় বিধিনির্দেশ প্রতিপালন করা, তাই না? এটা ডিডিওর কিন্তু এই বিষয়গুলি আমি সংক্ষেপে বললাম, এগুলি কিন্তু ব্যাখ্যা দিতে হবে। ব্যয় নিয়ন্ত্রণের ব্যাখ্যা দিব, অডিট আপত্তির জবাব দেওয়ার ব্যাখ্যা দিতে হবে, কীভাবে দিবে। তো এবার আসি সংশোধিত বাজেট ও সম্পূরক বাজেট। প্রথমে আসি সংশোধিত বাজেট। এই প্রশ্নটা অবশ্য সেকেন্ড পার্টে বেশি ইম্পর্টেন্ট। চলতি বছরে প্রকৃত প্রাপ্তি কী হবে তার সর্বোত্তম সম্ভাব্য পূর্বাভাস প্রদান করাই হচ্ছে সকল বাজেটের একমাত্র লক্ষ্য। এখন কোনো কর্মকর্তা যদি মনে করেন যে
কোনো বিশেষ রাজস্ব সূত্র হতে প্রকৃত প্রাপ্তি পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় প্রাপ্তি হ্রাস পেয়েছে, বৃদ্ধি বা হ্রাস পেয়েছে। সাধারণত হ্রাস পাওয়ার ক্ষেত্রে বেশি ঘটে, বৃদ্ধি কম হয়। তখন অন্যান্য পারিপার্শ্বিক অবস্থার অপরিবর্তন সাপেক্ষে অবশিষ্ট মাসগুলি সাধারণত যাতে বিশেষ করে হ্রাস বৃদ্ধির ধারার সাথে চলতে পারে যুক্তিসঙ্গত ধারাবাহিকতার উপর ভিত্তি করে এই বাজেটকে বিশেষ করে আনুপাতিক প্রাক্কলন সহ পুনরায় বাজেটটি আবার সংশোধনের জন্য পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং পরীক্ষা নিরীক্ষা করার পর সেটি সংশোধন করার জন্য প্রস্তাব করা হয়, যাকে সংশোধিত বাজেট বলা হয়। এবং সর্বশেষ প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে সাধারণত সংশোধিত বাজেট বছরের প্রকৃত বাজেটের পূর্বাভাস এটির মাধ্যমে এটি প্রস্তুত করা হয় এবং পূর্ববর্তী বছরগুলির প্রকৃত আয় ব্যয় বাজেটে প্রাক্কলনের পূর্বে এর নির্দেশক হিসেবে কাজ করে, তাই না? এবং এই প্রকৃত আয়ের ধারাবাহিকতা বৃদ্ধি হ্রাস প্রবণতার ক্ষেত্রে বিশেষ করে এই এর বিপক্ষে সুস্পষ্ট যুক্তি যদি না থাকে তাহলে আনুপাতিক হারে এই সঠিকভাবে বাজেটটি সংশোধনের জন্য আবার পুনরায় সংশোধন করা হয়, যাকে এই সংশোধিত বাজেট বলা হয়, তাই না? এবার আসি সম্পূরক বাজেট বা সাপ্লিমেন্টারি বাজেট যাকে বলা হয়। সম্পূরক বাজেট সম্পর্কে এই যে সংবিধানের সম্ভবত 91 অনুচ্ছেদে বলা হয়েছে, কি বলা হয়েছে তার ভিত্তিতে আমরা এখানে আলোচনা করব। কোনো কোনো মন্ত্রণালয় তাদের বরাদ্দের অতিরিক্ত অর্থ খরচ করে ফেললে ওই নির্দিষ্ট পরিমাণ অতিরিক্ত খরচের কারণে উক্ত অতিরিক্ত খরচ অন্তর্ভুক্ত করে একটি অন্তর্ভুক্তিমূলক বাজেট পুনরায় তৈরি করা হয়। এটি হচ্ছে সম্পূরক বাজেট। সম্পূরক বাজেটের সাথে কিন্তু অতিরিক্ত খরচ করার একটা বিষয় জড়িত, যে বাজেট যা হয়েছিল তার চেয়ে বেশি খরচ হয়ে গেছে, ওই খরচটা অন্তর্ভুক্ত করে নতুন করে আবার বাজেট প্রস্তুত করা দিয়েছে, এটা হচ্ছে সম্পূরক বাজেট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 91-তে সম্পূরক বাজেট এবং অতিরিক্ত মঞ্জুরির বিষয়ে বর্ণনা করা হয়েছে। উক্ত অনুচ্ছেদে মোতাবেক অর্থ বছর সম্পর্কে এই প্রসঙ্গে এই চলতি বছরের যদি কোনো নির্দিষ্ট কর্মবিভাগের জন্য অনুমোদিত ব্যয় অপর্যাপ্ত হয়েছে বলে কিংবা এই বছরের বার্ষিক আর্থিক বিবৃতিতে অন্তর্ভুক্ত হয়নি এমন কোনো নতুন কর্মবিভাগের জন্য ব্যয় প্রয়োজনীয়তা দেখা দেয়, সেক্ষেত্রে এই সম্পূরক বাজেট সাধারণত প্রস্তুত করা হয়ে থাকে। আবার খ নম্বরে বলেছে কোনো বছরে কোনো কর্মবিভাগের জন্য মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ যদি কর্মবিভাগের জন্য ব্যয়িত হয়েছে বলে মনে হয়, সেক্ষেত্রে সংবিধানের দ্বারা আনিত সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত ব্যয় হিসাবে ধরা হোক বা না হোক, মানে পূর্বের দায়যুক্ত ব্যয় হিসাবে ধরা হোক বা না হোক, সংযুক্ত তহবিল থেকে এই ব্যয় নির্বাহের জন্য রাষ্ট্রপতির ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে। রাষ্ট্রপতির ক্ষেত্র মতে এই ব্যয়ের অনুমতির সম্পূরক বাজেটটি প্রস্তুত করে এর বিবৃতির মাধ্যমে উপস্থাপন করবেন এবং এটি আর্থিক বার্ষিক বিবৃতির দেয়। উপরিউক্ত বিবৃতির ক্ষেত্রে সংবিধানের এই যে 87 এবং 90 অনুচ্ছেদ, 87 থেকে 90 অনুচ্ছেদ পর্যন্ত যে সমস্ত বিষয় আছে সেগুলি কিন্তু এই সম্পূরক বাজেটের সাথে প্রযোজ্য হবে, সে কথা বলেছে, তাই না? এটা পরের প্রশ্নটি হচ্ছে ক্ষতিপূরণ ভাতা, বিশেষ ভাতা এবং ব্যক্তিগত বেতন। ক্ষতিপূরণ ভাতাটা হচ্ছে সরকারি কাজে যে যদি নিজের টাকা খরচ হয় গভর্নমেন্ট বা নিজের কোনো ক্ষতি হয় তাহলে গভর্নমেন্ট সেটা পুষিয়ে দেয়, এরকম আর কি। যে বিএসআর পার্ট 1-এর বিধি 5-13-তে বলা হয়েছে ক্ষতিপূরণ ভাতা সম্পর্কে। কোনো সরকারি কর্মচারীকে বিশেষ অবস্থায় দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যক্তিগত খরচ নির্বাহের নিমিত্তে মঞ্জুরিকৃত ভাতাকেই ক্ষতিপূরণ ভাতা বলে। অর্থাৎ কোনো সরকারি কর্মচারীকে বিশেষ অবস্থায় কোনো দায়িত্ব প্রদান করা হলে তার জন্য তার যদি ব্যক্তিগত খরচ হয় সেটা নির্বাহের নিমিত্তে এই ক্ষতিপূরণ ভাতা দেওয়া হয়। ভ্রমণ ভাতা এবং সরকারি চিকিৎসকগণকে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ প্রদান না করার ক্ষেত্রে অনেক সময় এই ক্ষতিপূরণ ভাতা অন্তর্ভুক্ত করা হয়ে থাকে এবং ক্ষতিপূরণ ভাতা সামগ্রিকভাবে প্রাপকের আয়ের উৎস হিসেবে বিবেচিত না হওয়ার কারণে এটি শর্তে না হওয়ার বিষয় হিসাবে এটি মঞ্জুর করা হয়। যখন কোনো সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে ব্যক্তিগতভাবে খরচ প্রদান করা হয় সেটিকেও ক্ষতিপূরণ ভাতা দেওয়া হয়, এই কথাটা বলেছে। এক্ষেত্রে ক্ষতিপূরণ ভাতা প্রদান করা হবে, তাই না? বিধানে বলা হয়েছে। এরপরে বিশেষ ভাতা। বিশেষ ভাতা হচ্ছে এই যে 5-48 বলা হয়েছে বিশেষ ভাতা সম্পর্কে। বিশেষ বেতন, বিশেষ ভাতা তো না, বিশেষ বেতন। বিশেষ বেতন বলতে নিম্নবর্ণিত বিষয়াদি বিবেচনার কোনো পদের বা সরকারি কর্মচারীর মোট বেতনের অতিরিক্ত বেতনের মঞ্জুরিকে বোঝায়।
অর্থাৎ সরকার যদি কোনো কাউকে ঝুঁকিপূর্ণ কাজের দায়িত্ব প্রদান করে তার জন্য যে অতিরিক্ত অর্থ দেওয়া হয় বেতন অপেক্ষাও, এটাকে বলা হয় এই বিশেষ বেতন। যেমন বিশেষভাবে দুরূহ প্রকৃতির কাজ করার জন্য দেয়া হয়, অতিরিক্ত দায়িত্ব ও কর্তব্য প্রতিপালনের জন্য দেয়া হয়, যে অঞ্চলে কর্তব্যরত ওই অঞ্চলের অস্বাস্থ্যকর পরিবেশের জন্য দেয়া হয়, এবং বিশেষ দুরূহ প্রকৃতির দায়িত্ব পালন, অতিরিক্ত দায়িত্ব পালন এবং এই ধরনের কোনো কার্য সম্পাদনের জন্যই এই বিশেষ বেতন প্রদান করা হয়ে থাকে। এবং বিশেষ বেতন সম্পর্কে আবার জেনারেল ফাইন্যান্স, বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল রুলস আছে, জেনারেল ফাইন্যান্সিয়াল রুলসের 9-25 বিধিতেও বলা হয়েছে। এবার আসি ব্যক্তিগত বেতন। বাংলাদেশ সার্ভিস রুলসের এই যে বিএসআর পার্ট 1 এর বিধি 5-এ এবং উপবিধি 43-এ, অর্থাৎ 5-এর 43-এ বলা হয়েছে ব্যক্তিগত বেতন সম্পর্কে। কি বলা হয়েছে? বেতন পুনরুদ্ধ নির্ধারণ বা শৃঙ্খলাজনিত কারণ ছাড়া, কোনো টেনিয়র পদ ছাড়া, অর্থাৎ অনেক সময় স্থায়ী পদের কর্মচারী প্রকৃত বেতনের কর্তনের ফলে সে ক্ষতির সম্মুখীন হয়, তা পূরণকল্পেই মঞ্জুরিকৃত বেতনকে অতিরিক্ত বেতন বলে বা এটিকে ব্যক্তিগত বেতন বলে। ব্যক্তিগত বেতন হচ্ছে স্থায়ী পদের কর্মচারীগণ প্রকৃত বেতন কর্তন হয়েছে এই মর্মে সে ক্ষতির সম্মুখীন হয়েছে, তার জন্য যে ক্ষতিপূরণ দেওয়া হয় অতিরিক্ত বা মঞ্জুরি করা হয় অতিরিক্ত বেতন, এটাকেই ব্যক্তিগত বেতন বলে। ব্যক্তির গুরুত্বের কারণে এই বিশেষ মঞ্জুরি করা হয়ে থাকে, তাই না? এবার আসি আবর্তক ব্যয় এবং অনাবর্তক ব্যয়ের মধ্যে পার্থক্য। আবর্তক ব্যয়, জেনারেল ফিনান্সিয়াল রুলসের বিধি 2-এর উপবিধি 21-এ আবর্তন ব্যয় সম্পর্কে বলা হয়েছে। আবর্তক ব্যয় হচ্ছে বারবার যে ব্যয় হয়, প্রতিনিয়ত হয়, ওই যে রাজস্ব বাজেটের মধ্যে অনেকটা। যাই হোক, রাজস্ব বাজেটের সাথে একটু পার্থক্য রয়েছে, এখানে ব্যয়ের কথা বলেছে, আর বাজেট তো আয় ব্যয় দুইটাই থাকে, তাই না? আবর্তক ব্যয় এখানে বলেছে, বিধিতে বলেছে অনাবর্তক ব্যয় ব্যতীত সকল ব্যয়কে আবর্তক ব্যয় বলে। না, এটা কেমন হলো, সংখ্যাটা হয়েছে ঠিক আছে, কিন্তু আরও সুন্দরভাবে বলা যায় এইভাবে। অর্থাৎ আবর্তক ব্যয়ের সমর্থক শব্দ হচ্ছে চলমান বা চলতি ব্যয়। যে সকল ব্যয়ের প্রভাব সাধারণত একটি হিসাবকালের মধ্যে ব্যাপৃত থাকে এবং যে ব্যয়ের মেয়াদ সাধারণত 1 বছরের মধ্যেই সীমাবদ্ধ থাকে বা 1 বছরের মধ্যে বারবার আবর্তন করে, এটা আবর্তক ব্যয় বলে, তাই না? সাধারণভাবে বলা যায় চলতি হিসাব বছরে পরিচালনা ব্যয় সংক্রান্তকেই এই আবর্তক ব্যয় হিসাবে গণ্য করা হয়। উদাহরণস্বরূপ বলা যায় পরিবহন খাতে ব্যয়, যাতায়াত খাতে ব্যয়, ব্যাংক ঋণের বা মূলধনের সুদ প্রদান এবং এই বিভিন্ন ধরনের ডেপ্রিসিয়েশন বা অবচয়, মেরামত ব্যয়, বিদ্যুৎ পানি ব্যয়, বেতন ভাতা সহ যে সমস্ত বিজ্ঞাপন সহ সরকারের যে সমস্ত ব্যয় হয় প্রতিনিয়ত, তাই না? এবার আসি অনাবর্তক ব্যয় হচ্ছে জিএফআর 2-এর 14-তে বলা হয়েছে জেনারেল ফাইন্যান্সিয়াল রুলসের। অনাবর্তক ব্যয় বলতে থোক থেকে ব্যয়, কিস্তিতে পরিশোধ্য ব্যয়, ঠিক আছে? এবং এই ধরনের ব্যয়কে অনাবর্তক ব্যয় বলা হয়। অনাবর্তক ব্যয় বলতে থোক হিসাব মঞ্জুরিকৃত ব্যয়কেই সাধারণত বোঝানো হয়ে থাকে। এই ক্ষেত্রে অর্থ পরিশোধ কিস্তিতে হয়ে থাকে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য এই ধরনের ব্যয় সম্পাদিত হয়ে থাকে এবং স্থায়ী সম্পদ অর্জনের জন্য এই ধরনের ব্যয় করা হয়ে থাকে সরকারের, তাই না? উদাহরণস্বরূপ বলা যায় সরকারি অফিসের আসবাবপত্র ক্রয়, বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় বা বিভিন্ন স্থায়ী সম্পত্তির বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, এক্ষেত্রে এই অনাবর্তক ব্যয়, যে ব্যয়গুলি একবারই করা হয়, বারবার হয় না, প্রতি বছর হয় না, তাই না? এবার আসি উপযোজন এবং পুনরায় উপযোজনের মধ্যে পার্থক্য। উপযোজন কি? জেনারেল ফাইন্যান্সিয়াল রুলসের বিধি 115-তে উপযোজন সম্পর্কে বলা হয়েছে। কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে বরাদ্দ ব্যয়ের পার্থক্যের কারণের বিষয়ে বিভাগীয় প্রধানগণের মাধ্যমে হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পেশকৃত ব্যাখ্যার যে উপর যে বিষয় ব্যাখ্যা, এটা হচ্ছে এই যে এখানে বলা হয়েছে বরাদ্দ এবং ব্যয়ের পার্থক্যের কারণের ব্যাখ্যা হচ্ছে উপযোজন, ঠিক আছে? সুতরাং উপযোজন হিসাব সম্পর্কে প্রধান হিসাব রক্ষণ অফিসের কাছে থেকে একটি বিষয়ের অনতিবিলম্বে এই নিষ্পত্তির জন্য কোনো ব্যাখ্যা, যে ব্যয় এবং বরাদ্দের মধ্যে যদি পার্থক্য থাকে তার ব্যাখ্যা, তাই না? ব্যয় এবং বরাদ্দের পেশকৃত ব্যাখ্যার ক্ষেত্রে ব্যয়ের উপর পর্যাপ্ত আর্থিক নিয়ন্ত্রণ প্রয়োগের ক্ষমতা সাধারণত বিশেষ করে রয়েছে, তাই না? এরপরে আবার এর উপর ভিত্তি করে যে ব্যাখ্যা সম্বলিত হয় এটি সুস্পষ্ট হতে হবে, তারপরে পর্যাপ্ত হতে হবে এবং তথ্য সমৃদ্ধ হতে হবে, অপর্যাপ্ত কোনো তথ্য পরিহার করতে হবে, বিষয়গুলি খেয়াল রাখতে হবে ব্যাখ্যার ক্ষেত্রে। পুনরায় উপযোজন বলতে বোঝাচ্ছে এক উপখাত থেকে অন্য উপখাতে অর্থ স্থানান্তর করা, তাকে পুনরায় উপযোজন বলা হয়।
অর্থাৎ উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক একই মঞ্জুরিকৃত আওতাধীনে, অর্থাৎ একটি বিশেষ করে মঞ্জুরিকৃত আওতাধীনে এই এক উপখাত থেকে অন্য উপখাতে অর্থ স্থানান্তর করলে তাকে বলা হয় উপযোজন, পুনরায় উপযোজন বলা হয়। এবং পুনরায় উপযোজনের ফলে মোট বরাদ্দের কোনো পরিবর্তন ঘটে না এবং এটি অপরিহার্য ক্ষেত্রে, পরিশোধযোগ্যর ক্ষেত্রে, অপরিহার্য পরিশোধযোগ্যের ক্ষেত্রে এই সমস্ত বিষয় অনেক সময় এই ধরনের বিষয় অন্তর্ভুক্ত করা হয়। এবং এই যে জেনারেল ফিনান্সিয়াল রুলসের বিধি 106 এবং 109 এবং 110 বিধি 110 এই পুনরায় উপযোজন সম্পর্কে। তো এবারে যে 36 নম্বর প্রশ্ন, আজকের আলোচনার শেষ প্রশ্ন হচ্ছে ই গভর্নেন্স। ই গভর্নেন্স হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স, তাই না? ইলেকট্রনিক গভর্নেন্স, ই গভর্নেন্সের পূর্ণরূপ প্রকৃতপক্ষে। ই গভর্নেন্স বলতে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সরকারি দপ্তরগুলোর সেবা, তথ্য, কার্যক্রম জনগণের কাছে দ্রুত এবং সহজ ও জবাবদিহিমূলকভাবে পৌঁছে দেওয়ার একটি আধুনিক পদ্ধতি। দারুণ, তাই না? দারুণ সংজ্ঞা। যে ই গভর্নেন্স হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সরকারি দপ্তরগুলোর সেবা এবং তথ্য ও কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন বিষয় জনগণের কাছে দ্রুত, সহজ, স্বচ্ছ, জবাবদিহিমূলকভাবে পৌঁছে দেওয়ার একটি আধুনিক পদ্ধতি ই গভর্নেন্স। সরকারি অফিস, নাগরিক এবং ব্যবসায়ীর তিন পক্ষেই এই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে এই তথ্যের আদান প্রদান করা হচ্ছে ই গভর্নেন্সের মূল উদ্দেশ্য। এবং সহজভাবে বলা যায় ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত স্বচ্ছ, দ্রুত, সাশ্রয়ী প্রশাসনই হচ্ছে ই গভর্নেন্স। ই গভর্নেন্সের সুবিধা আছে বেশ কিছু, যেমন দ্রুত, সহজ হয়, তাই না? ঘরে বসে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করা, ট্যাক্স প্রদান করা, জন্ম নিবন্ধন করা সহজ হচ্ছে, তাই না? দ্রুত ও সহজ সেবা। তারপরে স্বচ্ছতা নিশ্চিত, দুর্নীতি হয় না, এর ফলে সব কিছু স্বচ্ছতা, জবাবদিহিতা বাড়ে, তাই না? এবং আরও রয়েছে, লক্ষ্য করি, সময় ও ব্যয় সাশ্রয় হয়, অফিসে না গিয়ে অনলাইনে বসে ঘরে বসে কাজ করা যায়, তাই না? দুর্নীতি হ্রাস পায়, আবার জরুরি সেবার প্রতি গতি আনা যায়। ব্যাখ্যাগুলো আর বলছি না, আমি সংক্ষেপে বলে দিলাম আর কি। এরপরে ই গভর্নেন্সের কিছু গুরুত্ব আছে। স্মার্ট বাংলাদেশের ভিত্তি হিসেবে ই গভর্নেন্সের ভূমিকা, ওই মূল চালিকা শক্তি। ই গভর্নেন্স স্মার্ট বাংলাদেশের ক্ষেত্রে মূল চালিকা শক্তি। সুশাসন প্রতিষ্ঠা হয়, তাই না? সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম। দারিদ্র দুর্নীতি হ্রাসের ক্ষেত্রে গুরুত্ব অপরিসীম। ডিজিটাল সমতা সৃষ্টিতে গুরুত্ব অপরিসীম। জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব অপরিসীম। এছাড়াও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও এর গুরুত্ব অপরিসীম। ট্রেড লাইসেন্স, ট্যাক্স, আমদানি রপ্তানির প্রক্রিয়ার ক্ষেত্রেও ই গভর্নেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সর্বোপরি বলা যায় ই গভর্নেন্স যে বাংলাদেশকে যদি একটি টেকসই উন্নয়ন, স্মার্ট বাংলাদেশের গঠনের ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই না? এইভাবে আমরা আলোচনা করতে পারি। তো প্রিয় সুদীপবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। লম্বা একটি আলোচনা, 36টা প্রশ্ন আমি আলোচনা করেছি, যে প্রশ্নগুলি ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট, 3 পার্টের জন্য আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।